আচ্ছা। আহ, আজকে আমাদের 6 নম্বর ক্লাস। এই ক্লাসে আজকে আমরা জানবো কুইক বুকস অনলাইনে কাস্টমার এবং সাপ্লায়ার এটা কিভাবে আমরা ম্যানেজ করব এবং কিভাবে অ্যাড করব। অ্যাড তো আমরা দুটোই করব, কিন্তু এটার সাথে ম্যানেজিং এর সাথে অনেক কিছু সম্পর্কিত। যেমন এখানে আছে ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার্স, ইম্পোর্ট অফ কাস্টমার্স, অর্থাৎ ম্যানুয়ালি অ্যাড করব কিভাবে। আবার বাল্ক আকারে যখন একসাথে অনেক কাস্টমারকে আমরা অ্যাড করব, সেটা ইম্পোর্ট ফরম্যাটে করব, ইম্পোর্ট আকারে করব। এটা ইম্পোর্ট হিসেবে পরিচিত, যে অনেক কাস্টমার বা সাপ্লায়ারকে একসাথে অ্যাড করতে হলে সেটা আমরা ইম্পোর্ট পদ্ধতিতে করব। এরপরে যে কোনো কাস্টমারের ইনফরমেশন, সাপোজ কোনো একটা কাস্টমারের ইমেইল বা কোনো একটা ফোন নাম্বার বা শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস চেঞ্জ হয়েছে রিসেন্টলি, সেটা যদি আপনাকে অবগত করে, আহ, সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে এডিট করব সেটা আমরা এখান থেকে দেখব। এবং অনেক কাস্টমার বা সাপ্লায়ারের সাথে আমাদের আহ, ধরেন অ্যাড করা আছে, তার সাথে বিজনেস হচ্ছে না, শুধু শুধু অ্যাড করা আছে, তা সেগুলো দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয়, তার জন্য আমরা আপাতত ইনঅ্যাক্টিভ করে রাখবো, পরবর্তীতে আবার অ্যাক্টিভও করতে পারবো। সে বিষয়টাও আমরা দেখব। এখন এটা ব্যাপার দেখেন, কাস্টমার অ্যাড করা বা ম্যানেজ করা যেমন সাপ্লায়ার বা ভেন্ডর। আমরা জানি সাপ্লায়ারের আর একটা নাম ভেন্ডর, যা সাপ্লায়ার ওইটাই ভেন্ডর। এখন এই সাপ্লায়ার বা কাস্টমার এই একটা জানলে আপনি বাকি দুই তিনটাও জানবেন। অর্থাৎ কাস্টমার বা সাপ্লায়ার অ্যাড করাও প্রসেসটা যেমন, আহ, আবার প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করা সেম। মানে এই দুইটাও যেমন, প্রোডাক্ট সার্ভিস অ্যাড করাও সেম। এই তিনটা সেটটা ব্যাপার সিমিলার, কিন্তু পদ্ধতি আপনার জানতে হবে। এই সবগুলোই সিমিলার। যদি আপনি কাস্টমার অ্যাড করা বোঝেন, তাহলে সাপ্লায়ারও অ্যাড করতে পারবেন, প্রোডাক্টও অ্যাড করতে পারবেন, সার্ভিসও অ্যাড করতে পারবেন। একেবারে সিমিলার। ঠিক আছে? মানে ফিচার, ফাংশন, সেট আপ এগুলো একেবারে সিমিলার। কাজেই আপনারা একটু মনোযোগ দিয়ে কাস্টমারেরটা দেখবেন, তাহলে সাপ্লায়ারও পারবেন। আর এর আপকামিং পরবর্তী যে ক্লাসটা, সেটাই প্রোডাক্ট এবং সার্ভিসে অ্যাড। এগুলো আমরা এক একবার অ্যাড করে নিচ্ছি, মানে কি, এগুলো আমাদের ভবিষ্যতে শুধু আমরা এক একটা করে কি করে যাব, শুধু সিলেক্ট করে যাব। বাল্ক আকারে হোক বা ম্যানুয়ালি হোক, আমাদের যখন ট্রানজেকশন হবে তখন এক একটা সিলেক্ট করে যাব আর ট্রানজেকশনটা এন্ট্রি করব। এই অ্যাড করা থাকলে সুবিধাটা হচ্ছে এই। এখন চলেন আমরা ধাপে ধাপে যাই, যে ম্যানুয়ালি অ্যাড কাস্টমার আমরা কেমনে করব। আমাদের বায়ার আমাকে ডাটাবেস দিবে, ধরেন এই যে কাস্টমার ইনফরমেশন। এখন ব্যাপারটা আছে কি, যে সাজানো গোছানো সবাই সব একই রকম ভাবে দিবে না। যেমন এখানে নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, দেখেন কতগুলো কতগুলো কলাম আছে। এরপর আছে কি স্ট্রিট, সিটি, কাউন্টি, অর্থাৎ যেটা স্টেট বা রিজিয়ন হিসেবে পরিচিত। কাউন্টি, স্টেট, রিজিয়ন সবই এক এক প্রকার সিনোনিম আকারে। ঠিক আছে? এরপরে পোস্ট কোড বা জিপ কোড, এ দুটো সিমিলার। এরপরে কান্ট্রি, এরপরে ওপেনিং ব্যালেন্স, এরপরে ডেট, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এখন দেখেন সব দেওয়া আছে, কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কিছু দেওয়া নেই। তার মানে কি, যদি বলেন যে এখানে তো কিছু দেওয়া নেই, আবার ওপেনিং ব্যালেন্স সব জিরো দেওয়া আছে, এগুলো কি নিবে? নিবে। আপনার দরকার কি, শুধু 1 নাম্বার কলামটা ঠিক রাখা। 1 নাম্বার কলাম ঠিক রাখলে বাল্ক আকারে আমরা এই এক্সেল ফাইল বা সিএসভি ফাইল আমরা বাল্ক আকারে অ্যাড করতে পারবো। তা চলেন এখান থেকে যে কোনো একটা ইনফরমেশন নিয়ে, এখান থেকে হোক বা অন্য যে কোনো ভাবে হোক, আমরা একটা ইনফরমেশন নিয়ে ওই কাস্টমারকে আমরা একটু অ্যাড করি ম্যানুয়ালি। তাহলে ম্যানুয়ালি অ্যাড করার জন্য, ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার এখানে অ্যাড করার জন্য আমরা যাইতে হবে কোথায়, কুইক বুকসে যাব। যাওয়ার পরে কাস্টমার্স আমরা জানি সেলস সম্পর্কিত, কাস্টমারের সাথে আমরা কাস্টমারের কাছে সেল করি খুচরা। ঠিক আছে? আর আমরা কিনি কার কাছ থেকে, সাপ্লাইয়ার বা ভেন্ডরের কাছ থেকে। যার কাছ থেকে আমরা পাইকারি কিনে খুচরা সেল করি, কিনি যার কাছ থেকে, সে হচ্ছে আমার সাপ্লাইয়ার বা ভেন্ডর, অর্থাৎ পাইকার। ঠিক আছে? বা পাইকারি ব্যবসায়ী। তার কাছ থেকে আমরা কিনি, সে দুটো নামে পরিচিত, সাপ্লাইয়ার, ভেন্ডর। আর যার কাছে বিক্রি করবো সে কাস্টমার। তা চলেন সেলস এর আন্ডারে আমাদের সবকিছু আছে, কাস্টমার এই যে সেলস এর আন্ডারে। আর আমরা সাপ্লাইয়ার কোথায় পাবো, এক্সপেন্সের আন্ডারে সাপ্লাইয়ার। ঠিক আছে? সাপ্লাইয়ার বা ভেন্ডর একই জিনিস। তাহলে আমরা প্রথমে কাস্টমার অ্যাড করব, সেলসে আসছি। সেলসের এইখানে এসে আমার মাউস প্যাডটা রাখছি কিবোর্ড এই দিয়ে। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কাস্টমারে ক্লিক করব, কাস্টমারে ক্লিক করলে আমার ইন্টারফেসটা দেখাবে। আমার এখনো পর্যন্ত কোনো কাস্টমার অ্যাড করা হয়নি। আমরা ধাপে ধাপে এগুলো করতেছি, মানে এর প্রত্যেকটা এই যে যে স্টেপগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা নিয়ে আলাদা অর্ডার পাবেন, আবার সিঙ্গেল সিঙ্গেল অর্ডার পাবেন। কোনো বায়ার আসবে যে আমার 500 কাস্টমার আছে বা আমার 300 সাপ্লায়ার আছে, এগুলো অ্যাড করে দিতে হবে। আপনি তো 300ই ওনাকে $150 চার্জ করবেন, $150 চার্জ করবেন। কিন্তু আপনার যদি সিস্টেমটা জানেন যে ওনার কাস্টমার বা সাপ্লায়ার অ্যাড করার পাশাপাশি
কোম্পানি সেট আপ নিয়ে কাজ আছে, কিছু ইনভয়েস আছে, কিছু এক্সপেন্স আছে, তাহলে আপনি ট্রানজেকশন ওয়াইজ ওনাকে কিন্তু চার্জ করতে পারবেন। সবসময় মাথায় রাখতে হবে আমরা ট্রানজেকশন ওয়াইজ চার্জ করব, যে পার 2টা ট্রানজেকশনে $1 চার্জ করব। আমাদের এশিয়া প্যাসিফিকে এই রেটটাই চলে। ঠিক আছে, এখন আমরা এই কাস্টমারে চলে আসলাম। কাস্টমারে চলে এসে এই যে এখান থেকে গেছি, আবার একটু দেখাই, সেলসে এসে কাস্টমারে ক্লিক করছি, এইখানে আসছি। এখন বলতেছে কি যে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ, মানে কাস্টমার আমাকে পে করবে, তার মানে আমাকে কারা পে করবে তাদের এখানে ট্র্যাক করার জন্য, যদি আমার নিড টু মানে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ, কারা আপনাকে পে করবে তাদের যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করবেন। এখন দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে, সি হাউ ইট ওয়ার্কস। এখানে আপনি শর্টকাটে একটা ইউটিউব ভিডিও লিংক করে দেওয়া আছে ওনাদের প্রমোশনাল ভাবে। ঠিক আছে, ইনটুইট কুইক বুকসের আপনি এটাও দেখতে পারেন। এখানে হয়তো 1 দেড় 2 মিনিটের একটা ভিডিও বা 30 সেকেন্ডের একটা ভিডিও দেওয়া থাকবে যে এটা কেমনে কাজ করে, প্রসিডিউর কি, এভাবে শর্ট একটা পাবেন। আমরা তো ডিটেইলসে শিখবো, কিন্তু ওনাদের ওখান থেকে ইনস্ট্রাকশনটা আপনি একটু ফলো করতে পারেন, তাহলে আপনার শেখাটা সমৃদ্ধ হবে। আর আমরা তো ডিটেইলসে মানে টাইম নিয়ে শিখতেছি। ঠিক আছে, এখন আমরা যাব ইম্পোর্ট কাস্টমারে যাব নাকি কাস্টমার ম্যানুয়ালিতে যাব? আমরা ম্যানুয়ালিতে যাব। আগে ম্যানুয়ালি অ্যাড করা শিখবো, তারপরে ইম্পোর্ট করার পদ্ধতি তো আমরা আলাদাভাবেই দেখতে পারবো। তাহলে কাস্টমার, অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। দেখেন এই ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসবে। এখানে সবকিছু যে দিতে হবে ম্যান্ডেটরি এরকম কিছু না, কিন্তু কিছু কিছু বিষয় ম্যান্ডেটরি আছে। যেমন আমি একটু দেখাই, এই দেখেন এই যে যে স্টেপগুলো, এই যে 1 2 3 4 5টা 6টা, এই যে যেগুলো দেখতেছেন, এইগুলোই ঠিক ধাপে ধাপে এখানে আছে। যেমন এই যে যে এই কন্ট্যাক্টের আইকন, যেটা এটা নেম এন্ড কন্ট্যাক্ট এখানে আছে। এই স্টেপটা যে এখানে যখন যাবেন অ্যাড্রেস, এই যে লোকেশনের একটা আইকন দেওয়া, এটা হচ্ছে এই। তার মানে আপনি এখানে ক্লিক করে করেও স্টেপ বাই স্টেপ যাইতে পারেন, নিচে যা আছে স্ক্রল না করে। কুইক বুকস একই জায়গায় 2টা 3টা ফিচার আলাদা আলাদা দিয়ে রাখছে। এরপর অ্যাড্রেসের পরে যদি যান, এই যে নোটস এন্ড অ্যাটাচমেন্ট এটা দিয়ে রাখছে এই পেন আইকন দিয়ে। এরপরে আছে কি পেমেন্টের এখানে এইটা দিয়ে রাখছে। এরপরে কি আছে, অ্যাডিশনাল ইনফো, এটা এইখানে দেওয়া আছে। আর এরপরে এই যে পেন আইকন দিয়ে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে কাস্টম ফিল্ড, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু চান সেটাও আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আমাদের এখানে এত ইনফরমেশন, তার ভিতরে অ্যাড করতে হবে ম্যান্ডেটরি একটা বিষয়, সেটা কি, কাস্টমার্স ডিসপ্লে নেম। এই দেখেন এখানে ক্লিক করা মাত্রই, ফাঁকা ঘরে ক্লিক করা মাত্র রেড আইকন হয়ে গেছে, বলতেছে ইন্টার এ নেম, একটা নেম এখানে ইন্টার করতে বলছে, দিতে বলতেছে। এটা যদি সবগুলো ফিল আপ করেন অথচ এইটা ব্ল্যাঙ্ক রাখেন, তাহলে কিন্তু আপনার এটা অ্যাড হবে না। কিন্তু শুধু যদি এই যে দেখেন এখানে স্টার মার্ক দেওয়া আছে উপরে, এই দেখেন এখানে স্টার দেওয়া আছে, কাস্টমার ডিসপ্লে নেমের পাশে একটা স্টার দেওয়া আছে, তার মানে স্টার মার্ক করাগুলো মাস্ট দিতে হবে। এখন ধরে নেন আমি একটা কাস্টমার অ্যাড করব, তাহলে ওনার টাইটেল দিব মিস্টার, মিস্টার কি নাম দেওয়া যায়, মিস্টার ব্রাউন। মিস্টার ব্রাউন দিচ্ছি নাম, ফার্স্ট নেম, মিডল নেম দিলাম না, লাস্ট নেম দিলাম না, সাফিক্স কিছু দিলাম না, জাস্ট এতটুকু দিলাম। এখন এখানে যদি হয় যে ওনার আপনার কাস্টমার নেম মিস্টার ব্রাউন, আবার কোম্পানি নেম আলাদা, যে ওনার একটা কোম্পানি আছে, সাপোজ ওনার কোম্পানি নেম আমি দিতেও পারি নাও দিতে পারি, কারণ কোম্পানি হচ্ছে ওনার FEALMART, ফিলমার্ট। সাপোজ ওনার কোম্পানি নেম ফিলমার্ট। আর আমার দিতে হবে কি কাস্টমারের ডিসপ্লে নেম, এখানে একটা ব্যাপার আছে, আমি ডিসপ্লে নেমে কি শো করাবো, ওই কাস্টমার যে ওনার নাম শো করাবো নাকি ওনার কোম্পানির নেমটা শো করাবো, এটা আমার উপরে নির্ভর করবে। তো ধরেন আমি চাচ্ছি আমি মিস্টার ব্রাউনকে চিনি, ওনার সাথে আমার লেনদেন হয়, ওনার প্রতিষ্ঠানের নামে কোম্পানি ওনার যেটা সেটা আমার এখানে ডাটাবেজে আছে, কিন্তু কাস্টমারে আমি ওনার নামটা রাখবো। আর যদি বোঝেন যে না, আমি কি করব, আমি ওনার কোম্পানি নেমটা রাখবো কাস্টমার ডিসপ্লে নেমে, তাহলে রাখতে পারেন, দুটো অপশনই আছে। তো আমরা ব্যক্তির নাম, যে ওনার যে, ওনাকে কাস্টমার ডিসপ্লে নামে রাখলাম, আর কোম্পানি নেমটাও অ্যাড করলাম। এখন ইমেইল আছে, ফোন নাম্বার আছে, আরো অল ডিটেলস, মোবাইল নাম্বার, ফ্যাক্স, আদার্স, এবার ওয়েবসাইট, সবকিছু আপনি অ্যাড করতে পারেন। এরপরে আছে অ্যাড্রেস, আপনি অ্যাড্রেস দিতে পারেন, সিটি, কাউন্টি, পোস্ট কোড, কান্ট্রি। ঠিক আছে, এরপরে আছে নোট, কোনো স্পেশাল নোট রাখতে পারেন। এবং যদি বোঝেন যে ওনার যে অ্যাড্রেসটা, যে বিলিং অ্যাড্রেস, দেখেন বিলিং অ্যাড্রেস একটা জিনিস, শিপিং অ্যাড্রেস একটা জিনিস। বিলিং অ্যাড্রেস হচ্ছে কি, আপনি বিল করবেন যে অ্যাড্রেসে, ধরে নেন প্রাণ আরএফএল কোম্পানি, তার হেড অফিসটা ঢাকা, কিন্তু তার তাদের যত প্রোডাক্ট, সে ডিস্ট্রিবিউশন পয়েন্ট গাজীপুর। তার মানে কি, ওনার বিলিং হবে ঢাকা, যে আমি বিলটা কালেকশন করব ঢাকা হেড অফিস থেকে, সেটা হবে বিলিং অ্যাড্রেস। আর শিপিং অ্যাড্রেস যদি গাজীপুর হয়, তাহলে এখানে শিপিং অ্যাড্রেসটা আলাদা হবে।
বুঝাতে পারলাম? যার ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন গাজীপুরে শিপিং এ, শিপিং অ্যাড্রেসটা ওইখানে, সেই জন্য আপনি প্রোডাক্টটা গাজীপুর পাঠাবেন, কিন্তু আপনার বিল করবেন কোথায়? হেড অফিস, অর্থাৎ বিলিং অ্যাড্রেস, হেড অফিস অ্যাড্রেস। যাদের এরকম দুই রকম অ্যাড্রেস আছে তাহলে সেইখানে আপনি দুটো অ্যাড্রেস দিবেন, আর যাদের একটাই অ্যাড্রেস, একটাই প্রতিষ্ঠান, একটাই অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনি বিলিং শিপিং, এই যে এখানে টিকমার্ক দেওয়া, সেম অ্যাজ বিলিং অ্যাড্রেস। তার মানে ওনার শিপিং অ্যাড্রেসও যা, বিলিং অ্যাড্রেসও তাই। আর যদি মনে হয় যে না, শিপিং অ্যাড্রেস আলাদা, তাহলে এই টিকমার্কটা উঠাই দিয়ে আবার দেখেন এখানে একটা টেস্ট অ্যাড্রেস দেওয়া যাবে। এখানে যেমন বিলিং অ্যাড্রেস দিয়েছি, ধরেন ওনার বিলিং অ্যাড্রেস ঢাকা হেড অফিস যেটা, আর শিপিং অ্যাড্রেস গাজীপুর, তাহলে আপনি এখানে আলাদা আলাদা দিতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। আর যদি বলছেন দুটো সেম, তাহলে এখানে আর দেওয়ার দরকার নেই। এবার পেমেন্ট, প্রাইমারি পেমেন্ট মেথড। ওনার সাথে আপনার সচরাচর কিসে বিজনেস হয়? ক্যাশে? উনি আপনাকে যে পে করে সেটা ক্যাশে করে, নাকি চেকে, নাকি ক্রেডিট কার্ড, নাকি ডেবিট কার্ড? যদি চান আপনি যে কোনো একটা অ্যাড করে রাখতে পারেন, ম্যান্ডেটরি কিন্তু এর কোনোটাই না, শুধু ম্যান্ডেটরি একটা বিষয়ই, সেটা হচ্ছে ওনার নামটা, কাস্টমার ডিসপ্লে নেম যেটা। ঠিক আছে, আর কিন্তু কোনোটা ম্যান্ডেটরি না। যদি আপনি চান অ্যাডিশনালি অ্যাড করতে পারবেন, যে ওনার সাথে আমার ম্যাক্সিমাম সময় ক্যাশে লেনদেন হয়, তাহলে আমি ক্যাশটা এখানে ওনার প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করি। এবং টার্ম, যদি মনে করেন যে না ওনার সাথে ফিক্সড, যে সবার সাথে 30 দিন নেট, 30 ডেজের টার্মে আমি বিজনেস করি, কিন্তু ওনার সাথে 45 ডেজ এই কন্ট্যাক্ট আমার, প্রতিনিয়ত ওনার সাথে যত লেনদেন, তাহলে 45। তাহলে আপনি যদি এখানে 45 দিয়ে রাখেন, এবং ভবিষ্যতে যদি কখনো ইনভয়েস করতে চান, তা ওনার ওইখানে 45 ওটাই ডিফল্টে থাকবে, আর বাকি সবার ক্ষেত্রে নেট 30 থাকবে। ঠিক আছে, এটাও কিন্তু পারেন। এরপরে কি? সেলস ফর্ম ডেলিভারি অপশন, ইউজ কোম্পানি ডিফল্ট। অর্থাৎ আপনি যে সেলস ফর্মটা ক্রিয়েট করছিলেন, ওই যে ইনভয়েস, তারপর এস্টিমেট এবং সেলস রিসিপ্টের এই ফর্মটাই আপনি কেমন ভাবে দেখাতে চাচ্ছেন। এখানে কয়েকটা অপশন আছে, এটা একটু কেটে দিই। এই যে ইউজ কোম্পানি ডিফল্ট, আপনি কোম্পানি ডিফল্টে যেভাবে আপনি সেট আপ করছেন সেভাবে রাখতে চান, নাকি সেন্ড লেটার, অর্থাৎ পরে পরে সেন্ড করতে চাচ্ছেন এরকম কিছু, নাকি প্রিন্ট লেটার, আমি প্রিন্ট করে পরে সাথে প্রোডাক্টের সাথে দিয়ে দিব এরকম কিছু, নাকি নান, নাকি ইউজ কোম্পানি ডিফল্ট? তা আমাদের যেহেতু এখানে প্রেফার করছে কুইক বুকস, যে ইউজ কোম্পানি ডিফল্ট, কোম্পানি ডিফল্টে যা সেট আপ করা আছে সেইভাবেই আমি দেখাতে চাচ্ছি। গেল। যদি বোঝেন যে ওনার এই কাস্টমারটা আপনাকে যদি হিন্টস দিয়ে দেয় যে ওই কাস্টমারের সাথে ইনভয়েস গুলা বা ওনার সাথে যত ডাটাবেজ আছে, আপনি অন্য সবার সাথে তো ইংলিশ, কথার কথা ওনার বাসা ফ্রান্সে, বুঝেন, আপনি ফ্রেঞ্চ এখানে সিলেক্ট করে দিতে পারেন। উনি স্পেনের, আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। মানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ কয়েকটা দেওয়া যাবে, যেমন ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, চাইনিজ, আর পর্তুগিজ, এই কয়টা দেওয়া যাবে ভাষা। তা আমরা ইংলিশ দিয়ে রাখছি, ধরেন ইংলিশ যদি চেঞ্জ করার দরকার হয় আপনি দিতে পারবেন। এরপরে অ্যাডিশনালি, ওনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেয়, প্রোভাইড করে, তাহলে আপনি এখানে দিতে পারেন। ইউটিআর নাম্বার যদি দেয় সেটা দিতে পারেন। ঠিক আছে, লুকআপ ভ্যাট এখানে দিয়ে, অ্যাসাইন ডিফল্ট ট্যাক্স কোড, আপনার যদি ওনার সাথে ডিফল্ট কোনো ট্যাক্স কোড থাকে বা ট্যাক্স রেট থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। ওনার যদি ওপেনিং ব্যালেন্স থাকে, যে ওনার সাথে আমার বিজনেস যেদিন থেকে হয়েছে সেদিন থেকে 3000 পাউন্ডে শুরু হয়েছে, উনি আমাকে ওপেনিং ব্যালেন্স 3000 পাউন্ড সেন্ড করছিল, তারপর থেকে ওনার সাথে লেনদেন, যে ওনার ওপেনিং ব্যালেন্স এত ছিল, ওপেনিং ব্যালেন্সের ডেটটা কবে ছিল সেটাও আপনি রাখতে পারবেন। এই যে বিষয়গুলা। এরপরে কাস্টম ফিল্ড, যদি স্পেশাল কোনো কিছু রাখতে চান, যে অ্যাড কাস্টমার ডিটেইলস, যেমন শর্ট, ফিল্টার অ্যান্ড ট্র্যাক, যদি কোনো কিছু করতে চান, যে শর্ট করে রাখতে চান, কোনটা ফিল্টার করে বের করতে চান, এই ধরনের যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনি দিতে চান, তাও দিতে পারবেন। বলছে ক্রিয়েট রিপোর্টস ইউর বিজনেস নিড, আপনার বিজনেসের জন্য যদি এরকম কোনো কিছু শর্ট করা লাগে, কোনো কিছু ফিল্টার করা লাগে, ট্র্যাক করা লাগে, তার জন্য কোনো কিওয়ার্ড যদি দেওয়া লাগে, আপনি এখানে কাস্টম ফিল্ডে সেটা আলাদাভাবে রাখতে পারেন। এই হচ্ছে মূল ইনফরমেশন। এখন আমি যদি মিস্টার ব্রাউন এই নামটা দিই, ওনার কোম্পানি নেম বা আদার কিছু না দিই, তাহলে কিন্তু আমার অ্যাড হবে। তাহলে মিস্টার ব্রাউন আমি দেখেন এইটা শুধু নামটা অ্যাড করে দেখাচ্ছি, সেম, আমি কিন্তু আর তেমন কোনো ইনফরমেশন দিই, কোম্পানি নেম যদি নাও দিতাম তাও অ্যাড হতো। এবার দেখবেন ওইখানে যে আমাদের পপ আপটা ওপেন হয়েছিল ফার্স্টে, এই সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। এই যে মিস্টার ব্রাউন, ইনি আমার অ্যাড হয়ে গেছে। কোম্পানি ফিল্ডমার্ট, ধরেন বিলিং অ্যাড্রেস এখনো কিছু দেয়নি, যার কারণে নেওয়া হয়নি। ওনার এখনো কোনো ওনার সাথে লেনদেন হয়নি। ঠিক আছে, এখন ধরেন আমরা এখান থেকে ক্রিয়েট ইনভয়েস এখান থেকেও করতে পারবো, আবার প্লাস নিউ আইকন থেকে এইখান থেকেও ইনভয়েস করতে পারবো। ঠিক আছে, যখন একটা কাস্টমার অ্যাড অ্যাড হয়ে যাবে, তার তার জায়গা থেকে ক্রিয়েট ইনভয়েস করতে পারবো। ঠিক আছে, তার সাথে এখন এই আমরা অ্যাড করলাম, অ্যাড করে আমরা কাস্টমারের উপরে ক্লিক করি। এবার আমরা মেইন ইন্টারফেসে চলে আসি। এই যে
মিস্টার ব্রাউন, কোম্পানি ফিলমার্ট, ফোন নাম্বারটা আমার এখনো দেওয়া নেই, জাস্ট আমরা অ্যাড করে দেখালাম। এখন যদি আমরা নতুন করে অ্যাড করতে যাই, এখন কি আমার আমার সে প্রথম থেকে অ্যাড করতে হবে? না। এখন শুধু এই কাস্টমারে ক্লিক করব, এই সেলসে যাব, অল সেলসে যাব, অল সেলসে যে কাস্টমার্স এর উপরে ক্লিক করব, করলে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখন যেটা আছে। এখন নিউ কাস্টমারে ক্লিক করলে আমি দেখেন আবার সেই নতুন করে কাউকে অ্যাড করতে পারবো। এখন কিন্তু সিনারিও চেঞ্জ। এবং পরবর্তীতে সবসময় যদি ম্যানুয়ালি অ্যাড করি, তো ধরেন বায়ার 3টা 4টা বা 5টা কাস্টমার দিয়েছে, সেটা আমি ম্যানুয়ালি অ্যাড করে দিব। কিন্তু যদি 5টা 7টা 8টা এর অধিক দেয়, তাহলে আমি কিন্তু ইম্পোর্ট করব। 2 4টা আমরা ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। এখন এই ম্যানুয়ালি প্রসেসটাও দেখালাম, আর ইম্পোর্ট করা তো দেখবো। এখন দেখেন এই কাস্টমারের এখানে এখন কিছু জিনিস নতুন করে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? এস্টিমেট। এখানে জিরো দেখাচ্ছে সব, তার মানে কি আমরা কোনো ট্রানজাকশন এখানে এখনো এন্ট্রি করি নাই, এজন্য ফিগারগুলো, ফিনান্সিয়াল যে ফিগারগুলো সেগুলো জিরো দেখাচ্ছে। কিন্তু শর্টকাটে আমরা কি পাচ্ছি? এস্টিমেট। যদি যে কোনো কাস্টমারের সাথে কোনো এস্টিমেট ওপেন অবস্থায় থাকে, ওপেন থাকে, সেটা এখানে শো করবে, সেই ফিগারটা শো করবে। তার কালারটা হবে এই। এরপরে আনবিল্ড ইনকামে যদি কোনো কিছু থেকে থাকে, সেটা আমার এখানে শো করবে, তার ফিগারটা, সে টাকার ফিগারটাও শো করবে। এখানে এই কালারটাই, এখানে যে ফিনান্সিয়াল যে মানে অ্যামাউন্টটা, সেটা এখানে কালারটা এরকম থাকবে যে কতটুকু জায়গা জুড়ে, ঠিক আছে, সেরকম একটা মানে ইন্ডিকেশন দেওয়া আছে এখানে। তাহলে কি কি দেখতে পাবো আমরা শর্ট ওভারভিউতে? এস্টিমেট ওপেন অবস্থায় যা আছে, মানে এখানে সব ওপেন আইটেম গুলো দেখতে পাবো, ঠিক আছে। মানে এস্টিমেট আছে কতগুলা, বা কি পরিমাণ, কত টাকার এস্টিমেট আছে, আনবিল্ড ইনকাম কেমন আছে, ওভার ডিউ ইনভয়েস, যে ডেট চলে গেছে, নেট 30 ডেজ বা নেট 15 ডেজ, ঠিক আছে, এই ধরনের যদি কিছু থেকে থাকে, নেট 45 ডেজ, এরকম যদি কোনো ইনভয়েস আমার ওভার ডিউতে চলে যায়, যে 30 ডেজের ইনভয়েস ছিল, সেইটা ওভার ডিউতে চলে গেছে, 30 ডেজ ওভার হয়ে গেছে, এখনো পেমেন্ট করা হয়নি, এগুলোর অ্যামাউন্টটা কত, সেটা আমরা শর্টকাটে দেখতে পাবো। ধরেন এখানে লেখা থাকলো 20,000 পাউন্ড। আমি এখানে ক্লিক করে এই 20,000 পাউন্ড কয়টাই ইনভয়েস ওভার ডিউ হয়েছে, সেই ডিটেলস গুলো এখানে ক্লিক করলে তখন আমি দেখতে পারবো শর্টকাটে। তার মানে আমার বিজনেসের শর্ট একটা সিনারিও আমি এই সামনের এইখান থেকে দেখতে পাবো, যে আমার এস্টিমেটে কত আছে, আনবিল্ড ইনকাম কত কি আছে, তারপরে ওভারডিউ ইনভয়েস কত আছে, এরপরে ওপেন ইনভয়েসেস অ্যান্ড ক্রেডিট। ওপেন ইনভয়েস, ইনভয়েস ওপেন অবস্থায় কতগুলো আছে, যে এখনো বিল পাওয়া হয়নি বা ওভারডিউতেও যায়নি, মানে রানিং অবস্থায় কতগুলো ইনভয়েস আছে। এরপরে রিসেন্টলি পেইড, আমি রিসেন্টলি মানে পেয়েছি টাকা, এরকম কত কি আছে, ঠিক আছে। রিসেন্টলি পেইড মানে এখানে কাস্টমারকে আমি তো পেইড করবো না, কাস্টমার কাছ থেকে আমি টাকা পাবো। আমি রিসেন্টলি কত পাইছি আমার প্রতিষ্ঠানে, সেইটা কিন্তু এখানে থাকবে। এটা শর্ট ওভারভিউ। আর আমরা যদি অ্যাড নিউতে অ্যাড করতে চাই নতুন করে আবার ম্যানুয়ালি, এইখানে যে আবার অ্যাড করতে পারবো। এটা তো একটা অ্যাড করে দেখালাম। এবার এই অ্যাড নিউ মানে নিউ কাস্টমারের এইখানে দেখেন এই যে ড্রপ ডাউন একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করব, ইম্পোর্ট কাস্টমার, ঠিক আছে। এই প্রথমে যখন ওপেন করছিলাম সেখানে কিন্তু অন্য জায়গা থেকে একটা ইম্পোর্ট করার অপশন ছিল, একটা ম্যানুয়ালি অ্যাড করার অপশন ছিল। আর এখন আছে কি, এখন একটা কাস্টমার অ্যাড করার পর এই সিনারিওটা চেঞ্জ, এবং ভবিষ্যতে সব এইরকম ভাবেই আসবে, এই সিনারিওটা আসবে। দেখেন আমি আবার সেলসে যাই, সেলসে যে এই সেলসে যাচ্ছি, কাস্টমার্স উপরে ক্লিক করি, দেখবেন রিলোড নিয়ে ওই সেম এইখান থেকে আসবে, এই যে যেখানে ছিলাম সেই অবস্থায় সেইভাবেই আসতেছে। আপনি যতবার যাবেন এভাবে আসবে। নিউ কাস্টমারে যে আমরা ম্যানুয়ালি অ্যাড করবো, আর ড্রপ ডাউনে ক্লিক করে ইম্পোর্ট কাস্টমারে যাবো। তা চলেন আমরা যেহেতু একজনকে মিস্টার ব্রাউনকে অ্যাড করছি, এখন আমরা বাল্ক আকারে অ্যাড করি। ম্যানুয়ালি তো আমরা দেখলাম, এবার ইম্পোর্ট অফ কাস্টমার্স এটা একটু দেখি। এখানে আসলাম, নিউ কাস্টমার আমাদের অ্যাড করলাম, এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে ইম্পোর্ট কাস্টমার্স ক্লিক করলাম। ক্লিক করে এবার দেখবো প্রসিডিউরটা কি। এবং একটা কথা বলে রাখি, যে এই যে যেখানে আমি ইম্পোর্ট করতেছি, কুইক বুকসের সব জিনিস ম্যাক্সিমামই সিমিলার পাবেন। শুধু সিস্টেমে যাবেন যখন, ধরেন আহ কি বলে কাস্টমার অ্যাড করার কলাম অনেকগুলো থাকতে পারে, কলামে পার্থক্য থাকবে, কিন্তু ইম্পোর্ট করার সিস্টেমটা সব ক্ষেত্রে সেম। এই জন্য বারবার একই কাজ কিন্তু রিপিট পাবেন, যাতে একই জিনিস যে ইম্পোর্ট করা বারংবার আপনার প্র্যাকটিস হবে। কিন্তু শুধু তফাৎটা কি, কলামে তফাৎ, যে কাস্টমার বা সাপ্লায়ারের সাথে কলামে তফাৎ, প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করার সাথে কলামে তফাৎ, কিন্তু ইম্পোর্ট করার সিস্টেমটা সব জায়গায় সেম। এই আজকে ইম্পোর্ট যেটা দেখতেছেন, ভবিষ্যতে সবসময় ইম্পোর্ট এটা দেখবেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকবে, তা সেটা তো আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখবো। এখন এখানে দেখেন 3টা অপশন আছে, এই যে ইম্পোর্ট কাস্টমার্স, এখানে 3টা। প্রথমে আপলোড, এরপরে ম্যাপ ডাটা। ম্যাপ ডাটা, ম্যাপ ডাটাকে আপনি ম্যাপ ডাটা না বলে ম্যাচ ডাটা বলতে পারেন, ম্যাচিং, ঠিক আছে। এখানে ম্যাপ ডাটা কুইকবুকস উল্লেখ করছে, কিন্তু এটা মূলত ম্যাচিং করা। কি ম্যাচিং করব তাও আমরা দেখবো। এরপরে লাস্টে হচ্ছে ইম্পোর্ট। এই 3টা ধাপ, প্রথমে আপলোড করতে হবে, তারপরে ম্যাচিং বা ম্যাপিং করতে হবে, এরপরে ইম্পোর্ট করতে হবে।
এখন আমরা দেখি এই যে নেক্সট অপশনটা দেখেন, এখানে ক্লিক করে করার কোনো অপশন নাই, এটা একটা আবসা আবসা হয়ে আছে, শুধু ক্যান্সেল অপশনটা আছে নিচে। এখন নেক্সট অপশনটা একটু পরে দেখবেন জাগ্রত হয়ে যাবে, কখন? যখন আমি এখানে কোনো কিছু ফাইল ইম্পোর্ট করব, ঠিক আছে, কোনো কিছু সাবমিট করবো এখানে, তখন কিন্তু এখানে নেক্সটে ক্লিক করার অপশন চলে আসবে। এখানে সাবমিট করে আমরা নেক্সটে যাবো। তা এখন দেখি আমরা যে এইখানে তো যেহেতু আমাদের কি বলছে, সিলেক্ট এ সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড। আমার কুইক বুকসে যদি কোনো কিছু আপলোড করতে হয়, কখনো এক্সেল ফাইলে আপলোড করতে হবে, সেখানে আবার অল্টারনেটিভ দিয়ে দিবে সিএসভি, তো এক্সেলও যা সিএসভিও তাই, কিন্তু শুধুমাত্র ফরম্যাটে একটু তফাৎ আছে। ঠিক আছে, ফরম্যাট বলতে কি, এর গঠনমূলক ফরম্যাটে, কিন্তু কলাম টলাম সবকিছু সেম। ঠিক আছে, কলাম টলাম সবকিছু সেম আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা আপলোড করব। আপলোড করার ক্ষেত্রে সিলেক্ট সিএসভি আর এক্সেল ফাইল, যে আমি কোথা থেকে আপলোড করতে চাচ্ছি সেই ফাইলটা এখানে সিলেক্ট করেন। কিন্তু আমরা প্রত্যেকটা কাজে যাওয়ার আগে, আজকে এই যে এই সেই ইম্পোর্টে আসছি, সবসময় আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা প্রত্যেক জায়গায় এই তিনটে অপশন পাবো। আর হয় কোথাও সিএসভি কোথাও এক্সেল ফাইলে আমার আপলোড করতে হবে। কিন্তু আমার প্রথম পদক্ষেপ হবে কি, ডাউনলোড এ স্যাম্পল ফাইল। আমি দেখে নিব যে আমি কি ইম্পোর্ট করব, কোন ফাইলে ইম্পোর্ট করব। কুইক বুকসে ডেমো দেওয়া আছে, সেই ডেমোটা, এই স্যাম্পল ফাইলটা আমি একটু দেখে নিব। দেখে নিলে কি হবে, ওনাদের কলামের সাথে আমার মিল থাকবে, ওনারা কেমন ভাবে অ্যাড করে বাস্তবিক ভাবে, সেটাও আমি দেখতে পারবো, এবং এর ফরম্যাটটা কেমন হয়, কি কি ইনক্লুডেড থাকে, কি কি ম্যান্ডেটরি, সেগুলো আমি একটু দেখবো। এই যে ডাউনলোডে স্যাম্পল ফাইল, এখানে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে, দেখেন এই যে কর্নারে ডাউনলোড হয়ে গেছে। এই যে কুইক বুকস অনলাইন কাস্টমার্স। এখন এইটা আমার ওপেন হবে কোথায়, এখান থেকে আমি ওপেন করতে পারি, আর আমি দেখেন দেখাচ্ছি কোথা থেকে ওপেন করব। আপনারা ওইখানে ক্লিক করে ওপেন করতে পারেন, আমি চলে আসবো ডাউনলোডে। আমার এই দিস পিসিতে এসে ডাউনলোড অপশনে আসবো, এসে এই যে কুইক বুক স্যাম্পল ফাইল, এটা আমি এখান থেকে কাট করব, কপি না কাট করে নিয়ে আসবো। কাট করে আমি স্ক্রিনে নিয়ে আসবো, কপি করলে একটু ভেজাল হবে। আমরা স্ক্রিনে নিয়ে আসবো, কাট করে এই যে পেস্ট করলাম, এই যে এখানে চলে আসছে। এটাকে আমরা এখানে একটু রাখি, রেখে দেখেন লেখা আছে কি, কুইক বুকস অনলাইন কাস্টমার স্যাম্পল ফাইল। প্রথম কাজ আমি এটাকে রিনেম করব। রিনেম না করলে প্রবলেম ফেস করতে পারি আমি। রিনেম, আচ্ছা রিনেমটা পরে করি, রিনেমটা একটু পরে করি। আপাতত এখানে স্ক্রিনে কোথায় আছে আমার একটু দেখে রাখতে হবে, যতক্ষণ এটাকে ইম্পোর্ট না করি। এই ফাইলটাই আমি ইম্পোর্ট করব, আমার ধরেন এটাও আমি করতে পারি কাস্টমার ইনফরমেশন, কিন্তু এটা তো সাজানো গোছানো। আপনার মনে হতে পারে যে আপনি যদি সাজানো গোছানোটা দিয়ে দেখান, তাহলে আমরা তো জগা খিচুড়ি মার্কা যদি কোনো কিছু পাই, বা বায়ার হজা বড়লা কোনো একটা ফাইল দিল, আমরা কেমনে সাজাবো? যে গোছানোটা দেখাই দিলে তো শেখার কিছু নাই। কিন্তু অগোছানো জিনিস, যে আমি যেমন পাচ্ছি সেই জিনিসগুলো আমি কিভাবে সাজায় গোছায় নেবো, আমি সেভাবে একটু দেখাবো। তাহলে আপাতত এটাকে রিনেম করতেছি না, জাস্ট আপনি দেখেন আপনার এই ফাইলটা, এটা একটু ওপেন করি। এই দেখেন এখানে কি লেখা আছে, সব থেকে খেয়াল করবেন এই হলুদ অংশটাই, ইয়েলো কালারটাই, যে অল ডাটা ইজ ফর স্যাম্পল পারপোজ অনলি। তার মানে এগুলো যেখানে ডাটা দেওয়া আছে সব স্যাম্পল পারপোজ। আমার কি করতে হবে, আমি যখনই যে কোনো কিছু ইম্পোর্ট করি, আমার ফার্স্টে তো আমি এই যে যে স্যাম্পল ফাইলটা ডাউনলোড করব, যা ইম্পোর্ট করি, কাস্টমারে অ্যাড করি মানে ইম্পোর্ট করি, সাপ্লায়ার ইম্পোর্ট করি, ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করি, বা আদার্স যা কিছু ইম্পোর্ট করি, আগে আমার স্যাম্পল ফাইল ডাউনলোড করতে হবে। করার পর আমি যে পরের অপশনে যাব, সে পরের অপশনে যাওয়ার আগে স্যাম্পল ফাইল ডাউনলোড করার সময় আমি কি করব, এই ডাটাগুলো সব ডিলিট করে দিব। কোনগুলা? এক নাম্বার কলামটা থাকবে, মনের ভুলেও এক নাম্বার কলাম, এই যে নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, টাইপ, ইমেল, এগুলো কি প্রত্যেকটা কলামের হেডলাইন, প্রত্যেকটা কলামের হেডলাইন। এই হেডলাইন গুলো আমরা টাচ করব না। আমরা কি করব, এক নাম্বার কলামের জায়গায় এক নাম্বার কলাম থাকবে, শুধু দুই নাম্বার থেকে সিলেক্ট করে এই যে 12, 12 নিচেও ধরেন তিনটা চারটা ঘর আমি বাধাই দিব একসাথে, এই যে দুইয়ের থেকে এখানে এখানে ক্লিক করে আমি মাউসটা চেপে ধরে এই যে ধরেন আরো 5-7টা নিচে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ডিলিট করে দিব। আশা করি এটুকু সবাই করতে পারে না এক্সেলে। ঠিক আছে, এতটুকু করতে পারেন। এমন আমি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিব। সেভ, সেভ করে দিয়ে আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমি আবার একটু বেরোয় এসে দেখবো, এটা তো আমার অন্য ফাইল, ঠিক আছে, বায়ারের ডাটাবেজের ফাইল। এখন আমি একটু দেখবো ওই ফাইলটা যে আদৌ আমার সেভ হয়েছে কিনা। এই দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে এক নাম্বার কলাম কিছু করা যাবে না। আমরা যেখানে ইম্পোর্ট করবো এক নাম্বার কলাম ঠিক থাকলে কি হবে জানেন, আপনার আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কুইক বুকস কোন ফাইলগুলো ইম্পোর্ট করতে দেয় এটাও আপনার জানতে হবে, যে কলাম ঠিক থাকবে, কলামের ঘরে যে যে হেডলাইন গুলো আছে এগুলো ঠিক রেখে আমি যদি এখন ব্ল্যাঙ্ক ফাইলটা দিই, তাও কিন্তু ইম্পোর্ট নিয়ে নেবে। দেখতে চান? একটু দেখাই, অন্যান্য পেজে তো ওইভাবে দেখাইনি, আপনাদের একটু দেখাই যে দেখেন ব্ল্যাঙ্ক ফাইল নিচ্ছে কিনা। আমি কখনো চেষ্টা করিনি, তারপরেও যদি মনেও হয় যে না নিয়ে নিবে ব্ল্যাঙ্ক ফাইল, দেখি একটু চেষ্টা করে যে কলাম ঠিক আছে। আহ,
আমি কখনো দিয়ে দেখিনি, তারপরে আপনাদের আপনাদের উদ্দেশ্য করে একটু দেখাই। এই যে ধরেন আমি স্যাম্পল ফাইলটা দিয়ে দিছি, নেক্সট, নেম। আচ্ছা, নেমে কিছু নাই, শুধু নেমটা দেওয়া লাগবে, ম্যান্ডেটরি। নেমটায় কিছু দিনাই বিদায় এখানে মনে করেন শো করতেছে না। তো ধরেন আমি এখানে শুধু নেমে একটা একটা ঘরে, দেখেন একটা ঘরে একটা নাম দিয়ে আসি, যে কোনো একটা নাম। এই যে নেমের ঘরে কিছু একটা দিতে হবে। আহ ধরেন নাম দিয়ে দিচ্ছি, এই এবিসিডি দিয়ে দিলাম। ধরেন এই যে আপনাদের একটু দেখাই প্র্যাকটিস করে, তো ধরেন এই নামেই আমার একটা কাস্টমার, আর কিছু দিব না আমি। তাহলে আমি এবার এখানে এসে এটা একটু ব্যাকে যাব, ব্যাকে এসে কলাম ইট উইল গ্রো, আমি একটু দেখাই দাঁড়ান তারপরে বুঝতে পারতেছি। এই যে ডেস্কটপে আসলাম, এবার এসে আমি ওই ফাইলটা, এই যে কই গেল, আর একটু নিচে, এই যে এই স্যাম্পল ফাইলটা আমি এখনো রিনেম করিনি, এইটাকে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, নেম। এই দেখেন এই যে নেমটা টিকমার্ক উঠে গেছে। এখন আমি কি করব, বাকি যেগুলো আছে ধরেন আমি কিছু দিলাম না, দিয়ে নেক্সট। দেখেন আমার কিন্তু এই যে নাম, এইটা এই নামটা আমি দিয়েছি, দেখেন অ্যাড হয়ে গেছে। ইম্পোর্ট করব, ইম্পোর্ট হয়ে গেছে। বলছে যে একজন কাস্টমার সাকসেসফুল ইম্পোর্টেড, এই দেখেন এই যে চলে আসছে। তার মানে বুঝালাম যে ব্ল্যাঙ্ক থাকলেও আপনার নিবে, কিন্তু কলাম ঠিক না থাকলে নিবে না। ব্ল্যাঙ্ক কি, শুধু নেমটা, যে একটা কাস্টমার অ্যাড করবেন, যেমন আমাদের দেখাইছে, দেখছেন এই যে ম্যানুয়ালি এখানে করতে গেলে দেখাইছে যে নেমটা মাস্ট দিতে হবে, কাস্টমার ডিসপ্লে নেমটা এটা দিতে হবে। এই জন্য এটা ওইখানে কিন্তু আমার ওই কলাম মানে এই যে এই এক্সেল ফাইলটা আমি যে দিয়েছি, এখানে নেমটা ম্যান্ডেটরি। যেমন ম্যানুয়ালি অ্যাড করতে গেলে নেমটা থাকলে সব অ্যাড করতে পারবো, এখানেও কিন্তু ইম্পোর্ট করতে গেলে আমার এক নাম্বার কলামের যে এই যে যে একটা কলাম, এ কলাম, এটা হচ্ছে এ কলামের নেমটা হচ্ছে হেডলাইন, কলামের হেডলাইন। বি কলামে কোম্পানি হচ্ছে হেডলাইন, কলামের হেডলাইন। সি কলামে কাস্টমার টাইপ, ঠিক আছে, এটা হচ্ছে কলামের হেডলাইন। তার মানে প্রত্যেকটা কলামের হেডলাইন যেগুলো আছে সেইগুলো ঠিক থাকলে বাকিটা নিয়ে নিই। তো এখানে যেহেতু একটা নাম না দিলে নয়, তাই আমরা একটা নাম দিলাম, দিয়ে কিন্তু আমরা অ্যাড করে দিলাম। এখন এখন আসবো আমাদের ডাটাবেজে। আমরা তো দেখালাম যে কেমনে আমরা অ্যাড করব, সেটা দেখলাম। এখন আবার ওই ইম্পোর্ট কাস্টমারে যাব। ইম্পোর্ট কাস্টমারে যে এখন আমরা তো ডেমো ফাইল, যেটা স্যাম্পল ফাইল, এটা ডাউনলোড করছি, এখন এটা সাজাবো কিভাবে। ধরেন এটা তো আমি তো সব ডিলিট করে দিয়েছি, এই 2 নাম্বার থেকে ক্লিক করে যত ডাটা ছিল সব ডিলিট করে দিয়েছি, এটা ফ্রেশ ফাইল হয়ে গেছে। 1 নাম্বার কিন্তু কখনো টাচ করা যাবে না, ওইভাবেই থাকবে। মানে টাচ করলে হয় কি, দেখা যাচ্ছে কোম্পানির জায়গায় একটা ডট পড়ে গেল, এই কাস্টমার টাইপের জায়গায় একটা স্টার বা একটা সংখ্যা পড়ে গেল, তখন কি করবেন? তখন হচ্ছে ভেজালটা পাইতে যাবে, তখন কিন্তু ইম্পোর্ট হবে না, ধরতেও পারবেন না যে কেন ইম্পোর্ট হচ্ছে না। এখন কি করব, ধরেন এই ফাইলটা আমার ব্ল্যাঙ্ক আছে, এখন আমাকে বায়ার যে ফাইলটা দিয়েছিল সেই ফাইলটা এলোমেলো দিতে পারে। ধরেন এই যে নেম, নেমটা থাকতে পারে 5 নাম্বার কলামে, কোম্পানি, কোম্পানি থাকতে পারে 6 নাম্বার কলামে, আবার কাস্টমার টাইপ এখানে সি কলামে আছে, এটা থাকতে পারে 1 নাম্বার কলামে। আবার ইমেইলের জায়গায় থাকতে পারে হচ্ছে স্ট্রিট, আবার ওয়েবসাইটের জায়গায় থাকতে পারে ফোন, ঠিক আছে, মোবাইলের জায়গায় থাকতে পারে ফ্যাক্স। এরকম উলট পালট করে বায়ার দিবে। বায়ার তো জানে না যে কুইক বুকসের নেমের পরে কোম্পানি, কোম্পানির পরে কাস্টমার টাইপ, কাস্টমার টাইপের পরে ইমেইল, ইমেইলের পরে ফোন, এটা তো বায়ার জানে না, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। দেখেন এই বিষয়টা কিন্তু শর্টেও বোঝানো যাইতো, কিন্তু একবার যদি আপনাকে প্র্যাকটিক্যালি একটু ব্যাখ্যা করে বলা যায়, তাহলে হয়তো আপনি মানে পার্মানেন্টলি লং টাইমের জন্য আপনার মনে থাকবে। এই জন্য যেখানে 2 কথা বললে হবে সেখানে আরো 2 কথা বেশি বলা হচ্ছে, যাতে করে আপনার মাথায় এটা সেভ থেকে যায়। সহজ বিষয়, শুধু ফাইলটা রেডি করতে কি হবে, মানে কিভাবে রেডি করতে হবে এতটুকু যাতে আপনার মাথায় সেভ থাকে, ঠিক আছে। এখন ধরে নেন আমার বায়ার আমাকে একটা এলোমেলো ফাইল দিবে, এরকম সাজানো গোছানো দিবে না, আমি তো সাজায় গোছায় নিয়েছি, এই ফাইলটা বায়ার কখনো এরকম দেয়নি। আমি সাজায় গোছায় নিয়েছি, কিন্তু কোনটা থেকে সাজায় গোছায় নিয়েছি, বায়ার যেটা দিছে সেটা থেকে। কুইক বুকস এর ফরম্যাট একটা ডেমো ডাউনলোড করছি, ডেমো ডাউনলোড করে বায়ারের শিটের থেকে কপি করে করে, বা বায়ারের এক্সেল ফাইল বা সিএসভি ফাইল থেকে কপি করে করে আমি এরকম বসাইছি আমার মতো করে। বসাই এখন কিন্তু পূর্ণাঙ্গভাবে একটা ফাইল রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, আমি কি এই ফাইল ইম্পোর্ট করব? করতে পারি, আমার একটা রেডি ফাইল, কিন্তু তারপর আমি এটা রেডি করব না। আমি সবসময় ওই স্যাম্পল ফাইল আবার নতুন করে ডাউনলোড করব, করে এখান থেকে ডাটাবেস এর নেম, আমি দেখে যাচ্ছি এখন এটা কিসের কলাম, নেম। আমি এটা কপি করলাম, কপি করে ওই যে যে ফাইলটা, এই যে যে আমার স্যাম্পল ফাইলটা যেটা রেডি করছি, এখানে নেম, এখানে দেখতেছি এখানে নেম আছে, নেমের ঘরে আমি নেম কপি করে নিয়ে আসছি পায়ের ফাইল থেকে, এই যে বসাই দিলাম, দেওয়া হলো। এবার দেখতেছি এবার কি আসা না লাগবে, কোম্পানি। আমি এখানে চলে গেলাম কোম্পানিতে, আমি কোম্পানি নিয়ে আসবো, কপি, জাস্ট কপি পেস্টের খেলা এখানে, ঠিক আছে। এই যে কপি, এখানে পেস্ট করলাম। এবার আছে কি, এবার কাস্টমার টাইপ, মানে এইখান থেকে ব্ল্যাঙ্ক ফাইল থেকে দেখে যাচ্ছি আমি পরে কি আনবো, এখন আনবো কাস্টমার টাইপ। এবার আমার কাস্টমার টাইপ আমার এইখানে 3 নম্বরে নাও থাকতে পারে, এখানে নাও থাকতে পারে, ঠিক আছে। এখানে
এখানে নাও থাকতে পারে। আমার 5 নাম্বার থাকতে পারে কাস্টমার টাইপ, ধরে নেন এটা 5 নাম্বার, 5 নাম্বার কলাম, তাহলে আমার এখান থেকে কাস্টমার টাইপটা আবার কপি করে আনতে হবে এই কলামে, এইখানে দিলাম কাস্টমার টাইপ। এরপর আছে কি ইমেইল। আমি এখান থেকে দেখে যাবো যে পরবর্তীতে আমি কি আনবো, তাহলে ইমেইল আনবো। ইমেইল ধরেন 7 নাম্বার কলামে আছে, তাহলে আমার সেই 7 নাম্বার কলাম থেকে ইমেইল আনতে হবে। কিন্তু আমার তো এখন সাধারণ অসুবিধা, আমি এখান থেকে আইনে দেখাতে পারতেছি। কিন্তু আপনাদের যখন এলোমেলো থাকবে তখন হচ্ছে আপনার এই এই যে আমরা যেটা ইম্পোর্ট করব সেই ফাইলটা ফলো করতে হবে এই কলাম অনুযায়ী কি কি আছে। তার মানে ডেমো, আপনি ডেমো বা স্যাম্পল ফাইল যখন ডাউনলোড করবেন তখন আপনি নিশ্চিত যে না, কুইক বুকস অন্তত ভুল কিছু দেয়নি। কুইক বুক যে ফরম্যাট দিছে আমি সেই ফরম্যাটে যদি দেই আমার সঠিক হবে। তাহলে আমি এবার দেখি, আমি এক একটা করে কেন নিচ্ছি। আপনি যখন বুঝবেন যে না আমি 100% সঠিক, আমার কলাম যেমনটা এখানে দেওয়া আছে কুইক বুকসে স্যাম্পল ফাইলটার কলামও সেরকম দেওয়া আছে, তখন আপনি এই সব একসাথে ধরে আপনি কপি করে পেস্ট করতে পারেন। কিন্তু যেহেতু আপনি এখন বিগিনার, আপনি শিখতেছেন, আপনি এক একটা করে কপি করেন, তাহলে আপনার ভুল হবে না। আপনি প্রত্যেকটা কলামের সাথে কলাম মিল রেখে আপনি কপি করতে পারেন। ঠিক আছে? যার কারণে এখন যদি এইভাবে প্র্যাকটিসটা করেন, ভবিষ্যতে যখন আপনি একটু প্রো লেভেলে চলে যাবেন বা একটু ভালো মানে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু আপনি একসাথে অনেকগুলো কপি করে নিয়ে আসতে পারবেন। যে না আমার সব কলামগুলো ঠিক আছে, আমি জানি কলামের ইনফরমেশনও সব ঠিক আছে, ধারাবাহিকভাবে আমি একসাথে সবগুলো এরকম যে কাস্টমার ইনফরমেশন এসে সবগুলো এই যে 2 নম্বর থেকে কপি করে সবগুলো এখানে কপি করে একবারে পেস্ট করে দিই, তা পারবেন। কিন্তু যদি ওলট পালট করা থাকে কোনো কলাম, আপনি হয়তো জানেন না বা কোনোভাবে ভুলবশত ওলট পালট করা আছে, তখন কি করবেন? তখন তোর ভেজালটা হয়ে যাবে। কাজেই আমরা এক একটা করে শিখি, যখন আমরা ওই লেভেলে চলে যাব তখন আমরা নিজেরাও জানতে পারবো। এবার নিয়ে আসি ফোন নাম্বার। ঠিক আছে, যে ফোন নাম্বার আমরা এক একটা করে একটু শিখি। এই যে ফোন নাম্বার আমরা দেখে গেছি, এবার ফোন নাম্বার এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এবার কি আছে, পরের ধাপ দেখে যাব, মোবাইল নাম্বার আনতে হবে। ফোন নাম্বার বলতে ল্যান্ড ফোন, আর মোবাইল নাম্বার বলতে আমাদের সেল ফোন যেটা। ঠিক আছে, এখান থেকে আমি মোবাইল নাম্বারটা নিব। মোবাইল নাম্বার আমি এক একটা করে নিচ্ছি, আপনারা বেশি নিতে পারবেন যখন আর একটু ভালো অবস্থানে যাবেন। এবার ফ্যাক্স, এখান থেকে দেখে যাবো ব্ল্যাঙ্ক ফাইল যে কি কি নিতে হবে। এই যে ফ্যাক্স, এখানে ফ্যাক্স দিব। এবার ওয়েবসাইট, ওয়েবসাইট কপি করলাম, দিলাম। এবার আছে কি স্ট্রিট, স্ট্রিটটা নিয়ে আসবো। প্রথম অবস্থায় একটু ধৈর্য ধরতে হবে, যে শেখাটায় যদি কোনো জায়গায় ত্রুটি রয়ে যায় তখন ভবিষ্যৎটা এখানে খুব ভালো কিছু হবে না। এবার হচ্ছে কাউন্টি, কাউন্টিটা নিয়ে গেলাম। ও সরি, এ দেখেন এই যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে, স্ট্রিটের পরে সিটি। ঠিক আছে, আমরা সিটিটা নিচ্ছি এখান থেকে। সিটিটা জায়গায় যদি আমি ভুলবশত কাউন্টি দিয়ে দিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। তাহলে আমরা সিটির জায়গায় সিটি দিব, এরপরে আমরা কাউন্টি নিয়ে যাব। এখন ধরে নেন আপনি এভাবেও নিতে পারেন যে না আমার সিটির পরে কি আছে কাউন্টি, তাহলে কাউন্টি, পোস্ট কোড, কান্ট্রি, এই তিনটাও আমি নিতে পারি, কিন্তু আমি তিনটা আপনাকে নিতে প্রথমে প্রেফার করবো না। আপনি এক একটা করে নেন, তাহলে ভুল হবে না। ঠিক আছে, তাহলে ভুল হবে না। আমরা দেখলাম যে না কাউন্টি ঠিক আছে, আমার পোস্ট কোড ঠিক আছে, কান্ট্রি ঠিক আছে, আর ওখানেও এই তিনটা পরে ধারাবাহিক ভাবে আছে, তাহলে আমি তিনটা একবারে কপি করে নিই, নিতে পারেন। কিন্তু এক একটা করে নিলে আপনার ভুল হওয়ার চান্স থাকবে না, আর ওইখানে হলেও ভুল হতে পারে, চান্স থাকতে পারে। এই যে সিটি কাউন্টি নিলাম, এবার নিব কি পোস্ট কোড। পোস্ট কোড নিলাম। মানে আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে এই এক একটা করে একটু শেখেন, একটু কষ্ট হবে, একটু সময় বেশি লাগবে, কিন্তু শেখাটা পারফেক্ট হয়ে গেলে এরপরে আপনি একটা জায়গায় 10টা নিতে পারবেন, একসাথে সবগুলোও নিতে পারবেন। এবার হচ্ছে কান্ট্রি, কান্ট্রি আমি প্রত্যেকটা কলাম দেখে এবং ভিতরে কি ডাটা আছে সেটা কিন্তু ধারাবাহিকভাবে নিচ্ছি এক একটা করে। ওপেনিং ব্যালেন্স কত, ওপেনিং ব্যালেন্স ধরেন এখানে ধরেন 0 দেওয়া আছে, যদি এখানে 0 না থাকতো, এখানে যদি টাকা থাকতো দিতে পারতেন, কোনো সমস্যা নেই। দিলাম ডেট। এখন এই ডেটটা কি, ডেটের একটা আলাদা ফরম্যাট আছে, আমরা কুইক বুকসে সেট আপের সময় যে ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটটা এখানে ইউজ করতে হবে। তাহলে মনে করেন কোনো বেগ পোহাতে হবে না। যে আমাদের আগে হচ্ছে কি এই যে 1/01/2018, তার মানে কি আগে মাস, তারপরে দিন, তারপরে বছর, সেভাবে আমরা সেট আপ করছিলাম। ঠিক আছে, সেইভাবে এখানে দেওয়া হয়েছে। এটা একটু ভেজাল করবে, এটা আমরা সমাধান করে দিব, সমস্যা নেই। এবার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ধরেন কোনো প্রতিষ্ঠানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে নাই, তার মানে কি এখানে কিছু দিলাম না, 0 দিলাম, ব্ল্যাঙ্ক রাখলাম, তার মানে কি নিবে না নিবে। এই যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কিছু দেইনি, তার মানে এই শীটটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। সেভ, এটা সেভ দিলাম। সেভ দিয়ে কেটে দিয়ে আমি আবার আবার একটু দেখবো,
এই বায়ারের ডাটাবেস যেটা সেটা একটু থাকুক ওপেন করা। এখন আমি যে শীটটা প্রস্তুত করলাম এটার ভিতরে যে একটু দেখবো যে আমি সেভ করলাম সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি একটু মিলাবো, আর একবার একটু মিলাবো। তার মানে আপনার কাজ কিন্তু কপি পেস্ট করা, দিন শেষে বায়ার যা দিবে আপনি তো এখানে কোনো ক্রিয়েটিভিটি করতে পারবেন না, জাস্ট সফটওয়্যারের ফিচার জানবেন, ফাংশন জানবেন, কোনটা কিভাবে অপারেট করে, কোনটা কিভাবে ইম্পোর্ট করতে হয়, সে ম্যানুয়ালি হোক বা বাল্ক আকারে হোক, কেমনে কি করতে হবে কুইক বুকসে। কিন্তু আপনার কাজ কি? ট্রানজেকশন নিয়ে কাজ, ডাটাবেস নিয়ে কাজ। এই ডাটাবেস কি? আপনাকে বায়ার যেটা দিবে সেইটা ডাটাবেস, এটা কি এডিট করতে পারবেন না? কারণ এখানে তো মানে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, এখানে তো এডিট করার কিছু নাই, এখানে ক্রিয়েটিভিটির কিছু নাই, যা দিবে তাই কপি পেস্ট নিয়ে আপনার কাজ। মানে কপি পেস্ট এন্ট্রি করা, মানে ডাটা এন্ট্রি, এই এক্সেলে ফাইল রেডি করা, এইটাই হবে আপনার কোনো একটা টাইমের মূল কাজ। শুধু আপনার যে কুইক বুকসে মানে নলেজটা আছে সেইটা কাজে খাটায় আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা ঠিকমতো মানে না শিখবেন ততক্ষণ করতে পারবেন না, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটা করলাম, করার পরে না, নিউ ফিল্ড স্যাম্পল ফাইল বাদে আপনি করতে পারবেন, নিউ ফাইল করতে পারবেন, স্যাম্পল ফাইল বাদে। তাহলে কি করতে হবে? কলামটা আলাদা কপি করতে হবে। যেমন আমি আপনাকে দেখাই, আমি যে স্যাম্পল ফাইলটা ডাউনলোড করছি, আমি সেটা একটু ওপেন করি, আমি দেখাচ্ছি আপনার যে কোশ্চেনটা আমি বুঝতে পারছি। ধরেন এই যে স্যাম্পল ফাইল, আমি জানি যে এর পরের যে 2 নম্বর থেকে আমি এখানে পেস্ট করছি, বুঝেন ব্যাপারটা? এই 2 নম্বরে যা আছে সেগুলো 2 নম্বর থেকে এইগুলো আমি পেস্ট করছি, কিন্তু আমি যদি 1 নম্বর রটা, এই 1 নম্বর পুরো লাইনটা যদি আমি কপি করি, দেখেন আমি একটু ব্যাকে যাই, এই যে এই 1 নম্বরের পরে একের পরে একটা ক্লিক করলাম, করে কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি যদি নতুন করে একটা নিউ এক্সেল ফাইল, যে মাইক্রোসফট অফিস এক্সেল এটা নিলাম, নিয়ে যদি এখন আমি এখানে যদি এই পেস্ট করে দিই, দেখেন পুরো লাইনটা 1 নম্বর রটা দিয়ে, আমি যদি আমার যে ফাইলটা কেবলমাত্র রেডি করছি এই 2 নম্বর থেকে, এটা আমি তো দেখলাম যে না এটা ঠিক আছে, এটা আমি কেবলমাত্র করছি, এটা আমার কোনো ভুল নেই, কেবল আমি কপি পেস্ট করে নিয়ে আসছি ওখান থেকে। তার মানে আমি এখন এই যে নিউ যে মাইক্রোসফট এটা এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম মানে এটা আমি কিন্তু ইম্পোর্ট করতে পারবো। তার মানে যে সব ক্ষেত্রেই আপনাকে আহ আহ, কি বলে স্যাম্পল ফাইলটাই দিতে হবে তা না, কিন্তু স্যাম্পল ফাইলটা দিলে হবে কি আপনার কলাম নির্ভুলভাবে থাকতেছে, এটা তো আপনি 100% শিওর যে আমি 2 নম্বর থেকে সব ডাটাবেস ডিলিট করে দিছি। কিন্তু স্যাম্পল ফাইল নিলে সুবিধাটা কি, এই অ্যাডভান্টেজের কারণে আমরা এটা নিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর কলামে আমার কোনো কিছু করতে হচ্ছে না, বা কুইক বুকস দিয়ে দিছে ওটা আমাকে। ভুল যদি হয় তাহলে কুইক বুকসের হবে, আমি যদি কলাম অনুযায়ী ঠিক থাকতে চাই তাহলে আমি ডেমো বা স্যাম্পল ফাইলটা আমি শুধু 1 নম্বর কলাম রেখে বাকিগুলো আমার ডাটাবেস গুলো ধারাবাহিকভাবে দিতে পারবো। তার মানে কলাম ওয়াইজও দিতে পারতেছেন ডেমো ফাইলে বা স্যাম্পল ফাইলে, আবার ওই ডেমো বা স্যাম্পল ফাইলের 1 নম্বর যে কলামটা সেইটার যে হেডলাইনটা সবগুলোর, সেই সব হেডলাইনটা এইভাবে নিয়ে একটা নতুন শিটও প্রস্তুত করতে পারতেছে। নতুন শিট প্রস্তুত করে 1 নম্বর রতে, পুরো 1 নম্বর জুড়ে ওই কলামের হেডলাইনের যে ব্যাপারটা, ঠিক আছে, ওইটা সবকিছু এখানে এনে দিবেন, কপি পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। তাহলে দুইভাবেই কিন্তু আমি করে দেখালাম, আমি দুটো ফাইল রেডি করতেছি। আপনারা, আমি চাইলে দুটোই, মানে দুটো তো একই ডাটা, সেজন্য তো দুটো ইম্পোর্ট করা মানে যুক্তিযুক্ত না। একই ডাটা তো তাহলে দুইবার মানে অ্যাড করা হয়ে যাবে। আমি যে কোনো একটা অ্যাড করে দেখাচ্ছি, কিন্তু ফাইল দুটোই বানায় দেখালাম। দেখেন এটা রেডি, এটা কিন্তু আমি নতুন এক্সেল ফাইল নিয়ে বানাইছি, আর আরেকটা ডেমো ফাইল নিয়ে বানাইছি। এটা আমি কেটে দিলাম, এখন দেখেন ফাইল আমার কিন্তু 2-3টা রেডি। আমি সবগুলো কেটে দিচ্ছি, ইয়েস, সবগুলো আমি কেটে দিলাম। এখন কি দেখেন, এইটা হচ্ছে আমি নিউ ফাইল নিয়েছি, ওই সেম ডাটা এখানেও যে ডাটা আছে, আমি শুধু এখানে কি করছি, নতুন এক্সেল ফাইলটা নিয়ে শুধু 1 নম্বর, এই যে রটা, র মানে লাইন, 1 নম্বর পুরো লাইনটা আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি, আর পরে আমি ডাটাবেস গুলো এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর এইখানে কি আছে, এই ডাটাবেসে, এই সরি এই যে ফাইলটা, এটা হচ্ছে ডেমো ফাইল। ডেমো ফাইলটা আমি সেই ওই ডেমো ফাইলটা ঠিক রেখে 1 নম্বর কলাম কিছু না করে, কোনো টাচ না করে, এর ভিতরে যে ডেমো ডাটা দেওয়া ছিল সেগুলো এরকম ডিলিট করে পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে ডাটা নিয়েছি কোন ফাইল থেকে, বায়ারের যে ফাইলটা রেডি করা ছিল আমার কাছে, ফ্রেশ যে ফাইলটা ছিল সেটা থেকে আমি নিয়ে নিয়ে এক একটা করে আমি ডেমো ফাইলে সাজাইছি। দুটো ভাবে আপনি করতে পারবেন, ডেমো ফাইলের সব 1 নম্বর বাদে সব ডিলিট দিয়ে করতে পারবেন নতুন করে, আবার নিউ মাইক্রোসফট এক্সেল ফাইল যেটা, সেটা নিয়েও আপনি করতে পারবেন। এখন ধরেন আমরা ডেমোটা একটু দিয়ে দেখাই। ডেমোটাও আপনি মানে এখন ধরেন দুটো ফাইল আমার রেডি, ওটাও এক্সেল এটাও এক্সেল, ওটার সাথে এটা কোনো তফাৎ নাই। এখন আমি এখানে দিচ্ছি CUSTOMERS, কাস্টমার্স। কাস্টমার্স এনে ধরেন বায়ারের নাম দিয়ে দিচ্ছি, ধরেন ব্রাউন, BROWN, ব্রাউন, ঠিক আছে? আপনার ধরেন 10টা 20টা 30টা বায়ারের সাথে আপনার কাজ হতে পারে। ও এটা এখন সেভ হবে না, কেন সেভ হবে না? এটা ওপেন করা আসতে, ওপেন অবস্থা এটা কেটে দিতে হবে। এবার সেভ হবে। কাস্টমার্স
CUSTOMERS, কাস্টমার্স ব্রাউন। যেটা বলতেছিলাম যে আপনার 10টা বায়ারের সাথে কাজ হতে পারে এক মাসে। তো সেক্ষেত্রে আপনি যারটা যখন অ্যাড করবেন সেটা অ্যাড করার পরে ডিলিট দিবেন, কিন্তু আগে অ্যাড করার সময় তার নামটা কোটেশনে দিলে আপনার মনে পড়বে। এবার দেখেন এইটা আমি কোথায় রাখছি, ডেস্কটপে রাখছি। আমি এটাও ইম্পোর্ট করতে পারি, এটাও ইম্পোর্ট করতে পারি, দুটোই সেম ডাটা আছে। আমি ডেমোটা বা স্যাম্পল ফাইলটা ইম্পোর্ট করে দেখাচ্ছি। এবার আমি রাখছি কোথায়, আমার দুটো বিষয় এখন উল্লেখ করতে হবে বা আমার নিজে জানতে হবে সঠিকভাবে। সেটা হচ্ছে কি, এই ফাইলটা আমি যে ইম্পোর্ট করবো এটা কোথায় আছে, দিস পিসির ডেস্কটপ অপশনে আছে এক। এবং এই ফাইলটার নাম কি, কাস্টমার্স ব্রাউন, এটা হচ্ছে নাম। আমি রিনেম করছি কেবল, এখন রিনেম করছি বিধে আমার মনে থাকবে, আর আগে রিনেম করলে হয়তো ভুলে যেতে পারতাম। কিন্তু সদ্য ইম্পোর্ট করার আগে আমি রিনেম করছি মানে আমি নামটা দেখে আমি ফাইলটা এখানে সিলেক্ট করবো। তাহলে এক হচ্ছে ফাইলের নেম এবং কোথায় আছে, ফাইল লোকেশন কোথায়, এই দুটো জিনিস আমার জানতে হবে। তাহলে আমি এখানে চলে আসবো, এখানে এসে এইবার সিলেক্ট সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড, এখানে এসে ব্রাউজে ক্লিক করব, করে আমি চলে যাবো এই যে ডেস্কটপে। আমি ধরেন এখানে ডাউনলোডে থাকতে পারি, ডাউনলোড থেকে আমি চলে যাবো ডেস্কটপে। আমি জানি আমার ফাইলটা ডেস্কটপে আছে, কি নামে আছে আমি এখন স্ক্রল করে করে দেখবো। আমার নাম আছে কাস্টমার্স, ব্র্যাকেটে মানে পরে আছে ব্রাউন, এই যে এটা কাস্টমার্স ব্রাউন। আবার ওই যে নতুন যে ফাইল নিছি সেটাও কিন্তু এখানে আছে, কোথায় দেখেন, নিউ মাইক্রোসফট অফিস এক্সেল, ঠিক আছে। এইটা এইটা আবার এখান থেকে নিতে পারো, কিন্তু আমার ওখানটা আমি নেবো না। ওটাও সেম ডাটা আছে, ওটা দিলেও ইম্পোর্ট হবে, কিন্তু আমি এই কাস্টমার্স ব্রাউন রিনেম করে দিলে নিলে তাতে হবে, সুবিধা হবে কি যে আমি জানবো যে আমি কোন ফাইলটা ইম্পোর্ট করতেছি, ঠিক আছে। এবং সঠিক থাকবে, ভুল হওয়ার চান্স থাকবে না, এই জন্য রিনেম করে দিব কাস্টমার্স ব্রাউন। এবার ওপেন করবো, ওটা সিলেক্ট করে দিলাম, এটা ওপেন করবো। এখন দেখবেন এখানে নেক্সট এই যে চলে আসছে। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। এবার একটা ব্যাপার দেখেন, এখানে একটা ব্যাপার দেখেন, সবগুলো টিকমার্ক আসছে। তার মানে কি, যেগুলোর ভিতরে ডাটা দিয়েছি সেগুলো টিকমার্ক। এমন না যে ডাটা না দিলে নিবে না, তা কিন্তু না, তা কিন্তু প্রথমবার আমি করে দেখাইছি। শুধু ম্যান্ডেটরি কি নেম, নেম একটা শুধু নেম দিয়ে, বাকি কোম্পানি ইমেল ফোন মানে যত যা কিছু আছে কিছু না দিয়ে শুধু নেম দিয়েও কিন্তু আমরা ইম্পোর্ট করে দেখাইছি। সেখানে শুধু নেমে টিকমার্ক ছিল, অন্যগুলো টিকমার্ক ছিল না। তার মানে কি, নেমে টিকমার্ক ছিল, নেমটা সঠিক, বাকিগুলো কি ভুল না। তার মানে এই টিকমার্ক মানে কি, এই টিকমার্ক মানে ভুল সঠিক দাঁড়াচ্ছে না। এই টিকমার্ক মানে ভিতরে ডাটা আছে কিনা। আমার যে কলামটা, এই যে নেমের কলাম, কোম্পানি নেম, তারপর ইমেইল বা ফোন নাম্বারের যে কলামটা, এইগুলোর ভিতরে যেটা ডাটা আছে, ভিতরে ডাটা আছে সেইটা টিকমার্ক। যদি ডাটা কিছু দিয়ে থাকেন এবিসিডিও যদি দেন তাও টিকমার্ক করবে। কিন্তু যদি ব্ল্যাঙ্ক থাকে, যেমন ব্ল্যাঙ্ক আছে কোনটা, ওপেনিং ব্যালেন্স জিরো আছে, সেটাও টিকমার্ক হচ্ছে দেখেন। কিন্তু ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার বা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিছু ছিল না, এখানে কিন্তু নো ম্যাচ লেখা। তারপর কিন্তু নিয়ে নিবে, কেন রেড আইকন কিন্তু নাই, কোনো রেড মার্ক নাই, ঠিক আছে, লাল সিগন্যাল নাই। কিন্তু এখানে কিন্তু টিকমার্ক নাই, কেন টিকমার্ক নাই, এখানে ভিতরে কোনো ডাটা নাই। আমরা এই ফাইলে, এক্সেল ফাইলে ভিতরে কোনো ডাটা দেয়নি। কোন ফাইল, কোন কোন কলামটায়, এই যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে নাম আছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে আছে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার। ওই সেম জিনিস, ভ্যাট ট্যাক্সটা হয়তো মানে কি বলে, আহ, আপনার সিনোনিম অ্যান্টোনিম বলেন বা সংজ্ঞাগত পার্থক্য, যে ভ্যালু এডেড ট্যাক্স, এটা একটা ব্যাপার। যে ট্যাক্সের ভিতরে ভ্যাটটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স ধরে নিতে পারেন, ঠিক আছে, ভ্যালু এডেড ট্যাক্স। আর ট্যাক্স আর বিপুল পরিসর, কিন্তু কুইক বুকস ফিল্ডে ট্যাক্স ভ্যাট ভ্যাট ট্যাক্স ওই দুটো সিমিলার হয়ে আসবে দেখবেন, ঠিক আছে, সিমিলার হয়ে সবসময় দেখাবে। যেমন এইখানে দেখেন, ওইখানে লেখা আছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার। এটা কুইক বুকস এর ভুল, এটা আমাদের ভুল না, যে ওখানে যেটা ভ্যাট বলছে এখানে সেটা ট্যাক্স, এটা তাদের ভুল, ঠিক আছে। কাজেই এখানে টিকমার্ক না থাকলেও কিন্তু কোনো প্রবলেম নাই, এটা আমি ইম্পোর্ট করে দেখাইছি। এখন এই যে যে ম্যাপ ডাটা, এখন আপলোডের পরে যখন নেক্সট দিয়েছিলাম, এখানে যখন নেক্সট দিয়েছিলাম তখন কিন্তু এই ম্যাপ ডাটা চলে আসছে। তার মানে আপলোডের পর্বটা শেষ, এই যে ম্যাপ ডাটায় চলে আসছে এখন। গ্রিন মানে মানে এই সে গ্রিন আইকনটা এখানে আছে। ম্যাপ ডাটা বলতে কি বোঝাচ্ছে, ম্যাচিং। এখানে বলছে দেখেছে, ম্যাপ ইউর ফিল্ড টু কুইক বুকস ফিল্ড, যে আপনি কি দিয়েছেন আর কুইক বুকস এর ফিল্ডে কি আছে দুটো মিলান। এটা কুইক বুকস এর ফিল্ড, যে কুইক বুকসে কুইক বুকস প্রেফার করতেছে যে নেমের কলাম একটা থাকবে। আপনি আপনার ফিল্ডে কি আছে, নেমের কলাম আছে, আছে, তাহলে দেন টিক মার্ক। কোম্পানি, কুইক বুকসের আপনার কোম্পানি নামে কোনো কলাম দিয়েছেন, হ্যাঁ টিক মার্ক। যদি দিয়ে থাকেন, ভিতরে ডাটা দিয়ে থাকেন, টিক মার্ক করবে। ইমেল, ইমেল, ঠিক আছে, ফোন, ফোন, এইভাবে সবগুলো ঠিক আছে। শুধু লাস্টে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার যেটা, এখানে আপনারও ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার বা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এটা মানে কলামে ম্যাচ হয়েছে, কিন্তু এখানে টিকমার্ক নাই, কিন্তু এখানে নো ম্যাচ লেখা। নো ম্যাচ মানে কি, আপনি ধরে নেবেন ম্যাচ হয়নি। তার মানে এই না যে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার এখানে আর ওখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এই জন্য হয়নি, তা কিন্তু না। মানে এখানে কোনো ডাটা নাই, তার জন্য নো ম্যাচ উঠছে।
কিন্তু তারপর নিয়ে নিবে। আর বাকি সবগুলোর ভিতরে ডাটা আছে, এই জন্য টিকমার্ক উঠছে। তাহলে আপলোড হয়ে গেল ম্যাপ ডাটার সাথে। একবার কুইক বুকস ম্যাচ করা হবে যে কুইক বুকস এর ফিল্ড আর আপনার ফিল্ড এই ডাটা দেওয়া ঠিক আছে কিনা। দেখেন, সাপ্লায়ার অ্যাড করার ক্ষেত্রে এবং প্রোডাক্ট সার্ভিস অ্যাড করার ক্ষেত্রে এত কথা না বললেও হবে। যদি কাস্টমার অ্যাড করাটা ঠিক মতো বোঝেন, তাহলে সিমিলার অনেক কিছু পরবর্তীতে শুধু অ্যাড করে গেলেই হবে। এই জন্য একটু টাইম দিয়ে বোঝাচ্ছি। সাপ্লায়ার অ্যাড করতে গেলে অত কিছু বোঝানো লাগবে না আশা করি, যদি এটা ঠিক মতো বোঝেন। তাহলে আপলোডের পরে ম্যাপ ডাটা আমি সবকিছু চেক করলাম, দেখলাম। এবার যদি সব ঠিক থাকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট, এবার চলে যাবে ইম্পোর্টে। এবার দেখেন এই যে আমার কলাম যেমন ছিল এক্সেল ফাইলে, সেই কলামটা ভাগ হয়ে এরকম চলে আসছে। আমি 9টা কাস্টমার ইম্পোর্ট করার জন্য রেডি করছি। এখন আসবে ইম্পোর্টের অপশনে। আপলোড হয়ে গেছে, ম্যাপ ডাটা ম্যাচিং হয়ে গেছে, এখন আছে ইম্পোর্ট। এই অপশনে আমার কি করতে হবে দেখেন, এখানে আসবে আপনার সব ঠিক আছে। এই যে দেখেন, এই যে প্রথম থেকে নেম, কোম্পানি, ইমেল, ফোন, মোবাইল, সব কলামগুলো আলাদা আলাদা ভেঙে ভেঙে ভাগ হয়ে গেছে। এখন শুধু দেখেন ওপেনিং ব্যালেন্সও জিরো আছে, কিন্তু যেটা এই যে ওপেনিং ব্যালেন্সের এইখানে ওপেনিং ব্যালেন্স ডেট, ঠিক আছে, ওপেনিং ডেট এইটা দেখেন লাল আছে। এখানে যদি লালের পরে আমি মাউসটা নিই, কি লেখা আসছে যে ডেট মাস্ট বি ইন ইয়ার মান্থ ডেট। কুইক বুকস বলতেছে যে কুইক বুকস বিশ্বাস করে আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, এই ফরম্যাটটা কুইক বুকস সবসময় আপনাকে রেফার করবে। কিন্তু আমরা বলতেছি যে আমাদের কোম্পানি ডাটাবেজে আমরা সেট আপ করছি আগে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার, আমরা এটাই দিব। তাহলে দিতে গেলে কি করতে হবে দেখেন, এখানে একবার একটু ক্লিক করে যাবেন, ঠিক আছে। এবার এখানে ক্লিক করলে হচ্ছে না। এখন এই হওয়ার জন্য কি করতে হবে, আগে প্রথমটা একটু ক্লিক করে যাই, এক একটা ক্লিক করে যাব। ক্লিক করলে যদি না হয়, আচ্ছা এখানে 2018 দিতে হবে। 2018 দিলে হচ্ছে না, ওখানে 01 কোনটা, এইটা হচ্ছে 01 জিরো। এটা একটা ভেজাল হয়ে গেল। আচ্ছা, রেট থাকলেও মেবি নিয়ে নিবে, কোনো সমস্যা হবে না। 2018 না দিয়ে যেমনটা ছিল সেরকম ভাবে আমরা একটু দিয়ে দেখি নেয় কিনা। ঠিক আছে, এখানে একটু রেট দেখাবে, দেখালে হয়তো নিয়ে নিবে, সমস্যা নেই। ওরা এরকম প্রেফার করবে যে আগে ইয়ার দেন, তারপরে মান্থ দেন, তারপর ডেট দেন, এরকম বলবে। কিন্তু তারপর আমরা দেখতেছি আমাদের আর সব ঠিক আছে। এখন যদি বোঝেন যে না, রয় ফিশার ওনাকে কাস্টমার হিসেবে আমাদের অ্যাড করা আছে, তাহলে আমি ভুলবশত আবার এখানে নিয়ে আসছি, তাহলে কি করবেন, এই টিক মার্ক উঠাই দিবেন। তাহলে এবার দেখবেন রয় ফিশার বাদে আর সবাই অ্যাড হয়ে যাবে। ধরে নেন ব্রায়ান ফোর্বস, ইনিও আমাদের ডাটাবেজে আছে। আপনি যখন অ্যাড করতে গেলেন দেখলেন যে 10টা অ্যাড করতেছি বা 100 অ্যাড করতেছি, এখানে 3টা 4টা কাস্টমার আমার অ্যাড অলরেডি আছে। তাহলে কি করবো, তাহলে আমি এগুলো টিকমার্ক কিন্তু এখান থেকেও ফাইনাল স্টেজের থেকেও কিন্তু উঠাই দিতে পারি। যে না, ইনি তো আমার ডাটাবেজে আছে, আমি তো জানি, হয়তো ভুলবশত এখানে চলে এসেছে, তাহলে টিকমার্কটা উঠাই দিলে সে বাদে বাকি সবাই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি অ্যাড করে দিতে পারেন, মানে এখানে টিকমার্ক উঠাই দিতে পারেন। আর যেহেতু আমরা 9টা আমরা জানি যে একদম ফ্রেশ, 9টাই আমরা অ্যাড করতে চাচ্ছি, এরা কেউ আমার ডাটাবেজে নাই, তাহলে আমরা কি করব, সবকিছু ঠিক আছে, এখানে রেড মার্ক আছে, তারপরেও আমরা ইম্পোর্টে ক্লিক করবো যে না আমার সবকিছু ওকে। এখন হচ্ছে ইম্পোর্টের অপশন, তাহলে আমরা ইম্পোর্ট করার আগে একটু দেখে নিলাম, রিভিউ করে নিলাম, এখানে রেড আছে, দেখি ইম্পোর্ট হয় কিনা। ইম্পোর্টে ক্লিক করবো। হুম, ওখানে রেড থাকলেও কোনো ব্যাপার না, কারণ আমাদের ফরম্যাটটা এরকম। এখন এই জন্য বললো 9টার ভিতরে 9টাই আপনার অ্যাড হয়ে গেছে, তাই কুইক বুকস আমাকে বলতেছে যে আপনার যে 9টা অ্যাড করছেন সেই 9টার ভিতরে 9টাই অ্যাড হয়ে গেছে। এবার দেখেন, এই 9টার ভিতরে এই 9টা সব অ্যাড হয়ে গেল। এবার কি ফরম্যাটে আসছে দেখেন, নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, ওপেনিং ব্যালেন্স। তার মানে এই 4টাই শো করবে, আর কিছু শো করবে না, করবে। এই যে গিয়ার আইকন আছে এখানে যদি আসেন, এখানে কি কি শো করানো যাবে দেখেন, কোম্পানি নেম আর ফোন নাম্বার এই দুটো দেওয়া হয়েছে। এই যে কোম্পানি নেম, ফোন নাম্বার, আর নেম তো থাকবেই। এখন আপনি কি কি দেখতে চাচ্ছেন, আমি ধরেন অ্যাড্রেস দিব, যদি অ্যাড্রেসে ক্লিক করি দেখেন এই যে অ্যাড্রেসটা চলে আসছে, এতক্ষণ কিন্তু ছিল না। এবার দেখেন এখানে মোবাইল, ফোন নাম্বার আছে, ঠিক আছে, মোবাইল কি আছে, নাই, বা মোবাইল বাদ দিলাম। আমি দিচ্ছি যে ইমেল কি আছে, এখানে দেখেন ইমেল নেই, নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন, ওপেনিং ব্যালেন্স এবং অ্যাকশন, এই কয়টা ব্যাপার আছে। আমি চাচ্ছি ইমেলটাও শো করাবো, তাহলে কি করবো, এই সেটিং এ যে ইমেইলের একটা ক্লিক করে দেবো, দেখেন এই যে ইমেল চলে আসছে, এই যে ইমেইল। এখন যদি বোঝেন যে না আমি আরো কিছু শো করবো, মোবাইল নাম্বারটাও শো করবো, যদি চান তাহলে আপনি মোবাইল নাম্বার এখানে যদি ক্লিক করেন এই যে মোবাইল চলে আসছে। ঠিক আছে, এখন কি করতে হবে, এই তাহলে এই যে বেশি হয়ে গেলে এইভাবে টানতে হবে, ঠিক আছে, নিচে এসে। তা আমি এখান থেকে মোবাইল নাম্বার, ফোন নাম্বার দুটো লাগবে না, আমি চাচ্ছি মোবাইল নাম্বার থাকুক, জাস্ট ফোন নাম্বারটা আমি উঠাই দিব। এই যে ফোন নাম্বার উঠাই দিলাম, তারপরে এটা কিন্তু চলে আসতেছে। আমি আরো কিছু একটা উঠাই দিব, ধরেন এখানে কি কি উঠাই দেওয়া যায় দেখি, কোম্পানি নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার,
মোবাইল নাম্বার না থাকুক, ইমেল থাকুক, বিজনেস কন্ট্যাক্টের জন্য ইমেল থাকুক। এবার কিন্তু দেখেন এই যে নিচে সে আইকনটা হারাই গেছে, অর্থাৎ এখান থেকে সাইডে যাওয়ার জন্য এটা কিন্তু নাই। এখন কিন্তু দেখেন সুন্দর দেখাচ্ছে যে নেম আছে, কোম্পানির নেম আছে, ঠিক আছে, কাস্টমারের নেম আলাদা, কোম্পানির নেম আলাদা, অ্যাড্রেস, ইমেল, ওপেনিং ব্যালেন্স, অ্যাকশন। এখন দেখেন এই এই যে প্রত্যেকটা কাস্টমারের পাশে ক্রিয়েট ইনভয়েস করতে পারবেন, যে এই যে কাস্টমার অ্যাড করছেন এখানে ক্লিক করে ক্রিয়েট ইনভয়েস, মানে এই কাস্টমারের সাথে কাস্টমারকে অ্যাসাইন করে ইনভয়েস করতে পারবেন। আবার প্লাস নিউ আইকন থেকে ইনভয়েস করতে পারবেন। একই জিনিস কয়েকটা। এবং ক্রিয়েট ইনভয়েসের পাশে কি কি আছে দেখেন, ড্রপ ডাউনে আছে কি ক্রিয়েট সেলস রিসিপ্ট, মানে ওনাকে ধরে এই কাস্টমারকে ধরে এখান থেকে সেলস রিসিপ্ট করতে পারবেন, অর্থাৎ নগদে যদি কোনো কিছু বিক্রি করেন, ঠিক আছে। এরপর আছে কি ক্রিয়েট এস্টিমেট, ওনার সাথে এস্টিমেট করতে পারেন, ক্রিয়েট চার্জ, কোনো চার্জ করতে পারেন এখানে থেকে, ক্রিয়েট টাইম অ্যাক্টিভিটি, ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট টাস্ক, মেক ইনঅ্যাক্টিভ, এই সব কিছু করতে পারবেন। এখন আমরা অ্যাড করা তো দেখলাম বাল্ক আকারে সবকিছু অ্যাড হয়ে গেল, এখন বাকি আছে কি এডিট কাস্টমার ইনফরমেশন। আগে একটু এডিট দেখি। ধরে নিন আপনাকে মেইল করলো এর ভিতরে কোনো একজন বায়ার, যেমন অ্যালেক্স ব্লাকি, উনি আপনাকে বলল যে আপনি আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, এই ফোন নাম্বারটা এখান থেকে পাবেন না, আপনি কাইন্ডলি আমাকে ফোন নাম্বার না, ধরেন অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, যে আমার বিলিং অ্যান্ড শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, আমরা অফিস ছিল কথার কথা যে উত্তরাতে অফিস ছিল, আমরা এখন চলে আসছি মিরপুরে, তাহলে আমরা কি করে কি করব? তাহলে আমরা যদি ওই আপডেট না করি ওনার অফিস অ্যাড্রেস বা শিপিং অ্যাড্রেসটা বা বিলিং অ্যাড্রেসটা, তাহলে কিন্তু আমরা ভুলবশত আবার সে উত্তরায় প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারি। কিন্তু যদি আমরা সেটা একটু এডিট করে আসি, এডিট করাও শিখবো, পাশাপাশি পরবর্তীতে যাতে আমার আহ সুন্দরভাবে ওনার নতুন অ্যাড্রেসে আমি সাথে বিজনেস পরিচালনা করতে পারি এবং ওই অ্যাড্রেসে বিলিং বা শিপিং সবকিছু করতে পারি, তাহলে আমি এখান থেকে একটু দেখবো এডিট কেমনে করে। তাহলে অ্যালেক্স ব্লাকি এডিট করার জন্য কি করবো, অ্যালেক্স ব্লাকি এসে নামের পরে এসে ক্লিক করবো, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যাকে এডিট করতে চাই তার নামের উপরে এসে ক্লিক করতে হবে মাস্ট। ক্লিক করার পরে এই যে দেখেন এডিট, এই যে এডিট, আগে নামের পরে ক্লিক না করলে হবে না। দেখেন এই যে আবার কাস্টমার যে দেখাই, আপনি দেখেন এখানে কোনো জায়গায় এডিট আইকন নাই আছে, একটু আসুক, এখানে দেখেন সাইডে কোনো এডিট আইকন নাই, কোনো এডিট আইকন নাই। আমি এই সাইডে যাব, সাইডে গেলে এই যে ড্রপ ডাউনে দেখেন সবকিছু আছে, এডিট নাই। আপনি কি করবেন, এই জায়গাগুলো গুলাকে এডিট করব, আমি ক্লিক করে দেবো নামের উপরে। নামের উপরে ক্লিক করলে আমার এডিটের অপশন চলে আসবে, যে এনার যত ডাটাবেস সব এখানে চলে আসছে। অ্যালেক্স ব্লাকি কোম্পানি নেম, এই যে এস ওনার কোম্পানি নেম, বিলিং অ্যাড্রেস এই, ঠিক আছে। ওনার এই যে মেইলের উপর দেখেন মেইল যে আইকনটা, এখানে ক্লিক করলে মেইল অ্যাড্রেসটা উপরে শো করতেছে, কল আইকনে ক্লিক করলে নাম্বার, ফোন নাম্বারটা শো করতেছে, সবকিছু এখানে শো করবে। এখন আমি এডিটে যাব, আর এখানে ড্রপ ডাউনে কি করতে পারবো, মেক ইনঅ্যাক্টিভ করতে পারবো, মার্জ কন্ট্যাক্ট, কন্ট্যাক্টকে মার্জ করতে পারবো। এবং তার আগে আমি এডিটে যাব। এডিটে গেলে উনি বলছে ধরেন আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, যে আগে ছিল ইউনিট 345, আমার এখন চেঞ্জ হয়ে ইউনিট চলে আসছে 345-এর জায়গায়, যে না আমি 5টা 7টা দোকান পর ইউনিট 352 ইউনিটে আমি আসছি। ওই আমার নর্থ কোয়ে পার্ক সবকিছু ঠিক আছে, কিন্তু শুধু ইউনিট 345-এর জায়গায় ইউনিট 352, যে আমার স্টোর অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। তখন কিন্তু উনি মনে করেন ওই কাছাকাছিও থাকতে পারে, দূরে যাইতে পারে, যে কোনো কিছু যদি কোনো ইনফরমেশন দেয় তাহলে তো এখানে আপনি এটা মুছে দিয়ে নতুনটা দিবেন। কিন্তু আমি জাস্ট ছোট্ট করে একটু এডিট করে বোঝালাম যে কেমন। বা যদি সিটি চেঞ্জ করে বা যদি কাউন্টি, যে না ওই ওই স্টেটেই নাই, অন্য স্টেটে চলে গেছে, তাহলে আপনি এডিট করতে পারবেন। পোস্ট কোড যদি চেঞ্জ হয় তাহলে সেগুলো চেঞ্জ করবেন। এটা হচ্ছে ব্যাপার। আপনার যা চেঞ্জ হবে, যদি ফোন নাম্বার চেঞ্জ করে ফোন নাম্বার চেঞ্জ করবেন, মানে এখান থেকে সবকিছু এডিট করতে পারবেন, সবকিছু, সবকিছু এখান থেকে এডিট করতে পারবেন, সবকিছু। এখানে এডিট করতে পারবেন না এমন কিছু নাই। যদি ওয়েবসাইট চেঞ্জ হয়, ফ্যাক্স চেঞ্জ হয়, বা কোম্পানি নেম চেঞ্জ হয়, কাস্টমারের নাম যদি চেঞ্জ করতে হয়, তাও আপনি এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা সেভ করলাম, ধরেন এতটুকু চেঞ্জ করলাম, যে না ওনার এতটুকু চেঞ্জ হয়ে গেছে, যে ওনার শিপিং অ্যাড্রেসটা 345 ছিল 352 নাম্বার, অর্থাৎ 7টা দোকান পরে ওনার স্টোরটা নতুন করে উনি নিয়েছে। তাহলে এই কিন্তু আমার এডিটটা এইভাবে আমি করতে পারবো। তাহলে এডিট ছোট্ট একটা ব্যাপার, ওইটা আবার যে কোনো কাস্টমার ওপেন করলে যে কোনো কিছু আমরা এডিট করতে পারবো। এখন হচ্ছে মেক অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। ধরে নেন আমরা এই যে হজা বড়লা এ কে ডি ডি এই যে কি কি একটা অ্যাড করছিলাম, এই যে এনাকে আমরা এখন ইনঅ্যাক্টিভ করবো। ধরেন এই কাস্টমারটা আমার কোনো কাজে লাগে না, বা অ্যালেক্স ব্লাকি কেও করতে পারি, বা ব্রায়ান ফোর্ডস কে করতে পারি, সেম প্রসিডিউর। এখন আমি চাচ্ছি এনাকে আমি ইনঅ্যাক্টিভ করবো, কি করে করতে পারবো, দুই ভাবে করতে পারবো। একভাবে একটু দেখাই, এটাকে আগে একটু করে দেখাই। এ কে ডি ডি এই যে কি দেওয়া হজবরল্লাহ যেটা আমরা ইম্পোর্ট করছিলাম, ধরেন যে কোনো একটা নাম দিয়ে র্যান্ডম, ঠিক আছে। এইটাকে আমি এখন ইম্পোর্ট, সরি ক্লিক করলাম তো ভিতরে, যাকে আমি একটু ব্যাকে আসি। ওই ওই কাস্টমারকে ধরেন আমরা এখন ইনঅ্যাক্টিভ করে রাখবো, যে না উনি আমাদের সাথে কোনো তেমন কোনো লেনদেন নাই,
বা ওনার সাথে তেমন খুব ট্রানজেকশন আমাদের হয় না, তাহলে আমরা কি করব, এনার নামের এইখানে এসে এই যে ক্রিয়েট ইনভয়েস, যেখানে এর পাশে যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করব, ক্লিক করে মেক ইনঅ্যাক্টিভ এখানে যে ক্লিক করে দিলাম। মেক ইনঅ্যাক্টিভে যে বলছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক, এই যে ওনার নাম লেখা আছে ইনঅ্যাক্টিভ, যে আপনি কি শিওর যে আপনি ওনাকে ইনঅ্যাক্টিভ করতে চান, বলছে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ। ক্লিক করে দিলাম। দেখবেন এখন কিন্তু উনি হারায় গেছে, অ্যালেক্স বেলাকির উপরে ছিল, এখন কিন্তু নাই, এখন নাই। তাহলে এই নাইকে এই আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন যদি আমাদের আনতে হয়, ধরেন ওনাকে ইনঅ্যাক্টিভ করে আমি দিব্যি ভালো চলতেছি, কিন্তু উনি দেখা যাচ্ছে আজকে ইনঅ্যাক্টিভ করছি, 10 দিন পরে এসে বললো যে ভাই আমি তো আপনার সাথে বিজনেস করতাম, যে কোনো কারণে এতদিন করি নাই, এখন থেকে আপনার তো আমার প্রোডাক্ট কিনতে হবে, বা আমি আপনাদের একটা অর্ডার করতে চাচ্ছি, এখন কোথায় পাবেন? নতুন করে অ্যাড করবেন? না। যেহেতু ওনার ডাটাবেজ ইতিপূর্বে সব ডাটাবেজ আমাদের কাছে আছে, ধরেন ওনাকে অ্যাড করা ছিল, তাহলে কি করবেন, এই যে গিয়ার আইকন, গিয়ার আইকনে যাবেন, যে এই এই যে এতগুলো কলাম দেখাইছি, কোম্পানি নেম এখানে শো করাইছি, অ্যাড্রেস শো করাইছি, ফোন নাম্বার শো করাইছিলাম, মোবাইল নাম্বার শো করেছিলাম, সেগুলো আবার অফ করে দিয়েছি, টিকমার্ক উঠাই দিয়েছি। ইমেলটা শো করাইছি, সেলস ট্যাক্স শো করাই নাই, অ্যাটাচমেন্ট শো করাইনি। এখন নিচে আদারের নিচে এসে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এখানে যদি টিকমার্ক দিয়ে দিই, তাহলে দেখবেন যেগুলো ইনঅ্যাক্টিভ করা, এই যে ডিলেটেড, এই ডিলেটেড লেখা শো শো করবে এখানে। ঠিক আছে, তো ক্লিক পড়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আবার কাস্টমারের, যে যে যদি ইনঅ্যাক্টিভ গুলো, মানে ইনক্লুড ইনঅ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে, আমার ইনঅ্যাক্টিভ গুলো এই তালিকায় শো করবে, ব্যাপারটা হচ্ছে এতটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মোবারক সাহেব, রেস্ট নেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আছে কি, এই যে যে ডিলেট ব্র্যাকেটে ডিলেট চলে আসছে, ঠিক আছে, এই কাস্টমারের ব্র্যাকেটে ডিলেট চলে আসছে। এখন আমি কি করব, এই যে পাশে দেখেন মেক ইনঅ্যাক্টিভ, মানে সরি মেক অ্যাক্টিভ, যেটা ইনঅ্যাক্টিভ করছি এর পাশে থাকবে মেক অ্যাক্টিভ, আর অন্য দেখেন অ্যালেক্স ব্লাকি, ব্রায়ান ফোর্ডস, এনাদের পাশে আছে ক্রিয়েট ইনভয়েস প্লাস, আরো এখানে আইকন আছে ড্রপ ডাউন, আর এখানে কিছু নাই, শুধু মেক ইনঅ্যাক্টিভ। তার মানে এখানে ডিলেটেড বলতে কি, আমি ডিলেট করে দিছি অলরেডি। এখন এটাকে যদি আমার অ্যাক্টিভ করতে হয়, এখানে ক্লিক করে মেক অ্যাক্টিভ করতে পারো। এই যে ক্লিক করে মেক অ্যাক্টিভ করে দিলাম, এবার দেখেন এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এটাতে একটা পদ্ধতি, আর একটা কি, ধরেন এই যে আরেকজন, এই যে মিস্টার ব্রাউন কে করছিলাম, এখানে আরেকটা, এখান থেকে তো আমরা দেখলাম যে মিস্টার ব্রাউন বা যে কোনো র্যান্ডম কাস্টমারের পাশে এইখানে ড্রপ ডাউন এরোতে এসে মেক ইনঅ্যাক্টিভ করলে আমি ইনঅ্যাক্টিভ করতে পারবো। কিন্তু যদি আমি অন্যভাবেও করা যায়, সেটা কি, এই মিস্টার ব্রাউনকে ক্লিক করবো, যেমনটা আমরা এডিট করার সময় যে কোনো নামের উপরে ক্লিক করছি, ক্লিক করে এই এডিটের পাশে আরেকটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করব, এখানে এসে মেক ইনঅ্যাক্টিভ, সেম, যে আর ইউ শিওর টু মেক ইনঅ্যাক্টিভ মিস্টার ব্রাউন ইনঅ্যাক্টিভ, বলছে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ করলাম। এবারও কিন্তু মিস্টার ব্রাউন এখান থেকে হারাই গেল। ঠিক আছে, এবার কাস্টমারে যে দেখেন মিস্টার ব্রাউন নাই, থাকবে যদি আমার যেহেতু ইনক্লুড ইনঅ্যাক্টিভ দেখাইছি যে মিস্টার ব্রাউন ডিলেটেড হিসেবে আছে, এখানে তো শো করতেছে মিস্টার ব্রাউন ব্র্যাকেটে ডিলেটেড। আমি যদি এখানে টিকমার্ক দিয়ে আবার ইনক্লুড ইনঅ্যাক্টিভটা উঠাই দিই, দেখেন এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভটা উঠাই দিচ্ছি, তাহলে কি হবে, এখান থেকে হারাই যাবে, হারাই গেছে কিন্তু নাই। আবার যদি এখান থেকে ইনক্লুড ইনঅ্যাক্টিভ টিকমার্ক দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে চলে আসবে, এইখানে এই যে মিস্টার ব্রাউন। এখন আবার মেক অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, এই যে মেক অ্যাক্টিভ, এখানে ক্লিক করলে মেক অ্যাক্টিভ হয়ে যাবে। এই হচ্ছে অপশন। এইবার এই পেজে ধরেন কতগুলো আছে, ধরেন 11টা কাস্টমার অ্যাড করা আছে। এখন আমি যদি চাই যে এইখানে 11টা না, 4-500 অ্যাড করা আছে, তাহলে আপনি কি করবেন, যে এক এক পেজে যদি 11টা 12টা বা 20টা, মানে এখানে দেখা যাচ্ছে 50টা, এক পেজে 50টা, যদি আপনার 300 কাস্টমার হয়, ওই এই প্রথম পেজে 50টা থাকবে, এরপরে নেক্সট 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 এরকম করে যাইতে হবে। তার থেকে এটা ভালো না, যে না আমি স্ক্রল করব, সর্বোচ্চ কত আছে, যে পেজ সাইজ 300 কাস্টমার একবার শো করবে এক পেজে। তার মানে আমার যদি 1000 কাস্টমার থাকে, আমি 3বার ক্লিক করে 3বার নেক্সট করে তাদের, বা 4বার নেক্সট করে করে রিচ করতে পারবো। কিন্তু যদি 50টা করে থাকে, 1000 কাস্টমারকে আমার মনে করেন 20বার, 50টা করে করে 20বার আবার স্কিপ করে করে লাস্টে যাইতে হবে, এখানে নেক্সট করে করে যাইতে হবে দেখতে হলে। আর এক পেজে 300 মানে কি, সর্বোচ্চটা আমি দিয়েছি, তাহলে 3-4 পেজে আমার শেষ হয়ে যাবে। তো এটা আমরা এখান থেকেও দেখলাম যে আমি এক পেজে কতগুলো কাস্টমারকে সর্বোচ্চ শো করাতে চাচ্ছি, এটা দেখলাম। এই কাস্টমারটা ফুলফিল ভাবে একটু বেশি সময় নিয়ে বুঝলাম। এখন আমরা সাপ্লায়ার অ্যাড করতে গেলে দেখবেন সময়ই লাগবে না। চলেন তাহলে কাস্টমার এখানে মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভও দেখলাম, এবার সাপ্লায়ার বা ভেন্ডর, সাপ্লায়ার বা ভেন্ডরের অ্যাড করা দেখি। এই একটা জানলেন, এর পরেরটা পুরো সিমিলার। এইটা যদি টাইম লাগলো ধরেন এই যে 1 ঘন্টা সবকিছু বুঝতে, আর এখানে টাইম লাগবে সর্বোচ্চ 5-10 মিনিট। ঠিক আছে, তার মানে রিল্যাক্সে এখন বুঝতে পারবেন যে না আমি তো কাস্টমার দেখছি, তাহলে সাপ্লায়ারও সেম প্রসিডিউর। তাহলে আমরা চলেন কাস্টমারের জায়গায় এবার সাপ্লায়ারে যাব। সাপ্লায়ারে গেলে যাইতে হবে কোথায়, সেলস এর আন্ডারে তো আমরা কাস্টমার করছি, এবার সাপ্লায়ার যাবো এক্সপেন্সের আন্ডারে, এই যে সাপ্লায়ার।
সাপ্লায়ার ভেন্ডর নামে পরিচিত, দেখেন এখানে সেই ভেন্ডর নামটা আসবে। ঠিক আছে, এক্সপেন্সে সাপ্লায়ারে ক্লিক করলাম। সাপ্লায়ারে ক্লিক করলে ওই আগের মতো কাস্টমার অ্যাড করার মতো পপ আপ চলে যাবে, এই যে কিপ ট্র্যাক অফ হু পে ইউ। ঠিক আছে, এখন এখানে আমরা, এখানেও একটা টিউটোরিয়াল আছে, সেটা আপনি দেখেন 3 মিনিট 3 সেকেন্ডের একটা টিউটোরিয়াল আছে, ভিডিও দেখে নিলে একটা ধারণা পাবেন। আর পাশাপাশি আমরা তো এখন অ্যাড করব বা প্র্যাকটিক্যালি দেখবো। এখানেও ইম্পোর্ট ভেন্ডর দেখেন, এখানে উপরে আছে সাপ্লায়ার। আপনার মনে হতে পারে যে কি সাপ্লায়ারের ভিতরে ভেন্ডর কি, সাপ্লায়ারও যা ভেন্ডরও তাই, এখানে উপরে লেখা আছে সাপ্লায়ার্স আর এখানে আছে ভেন্ডর। ঠিক আছে, ইম্পোর্ট ভেন্ডরস আর অ্যাড ভেন্ডর। ঠিক আছে, অ্যাড ভেন্ডর বলতে ম্যানুয়ালি অ্যাড বোঝাচ্ছে, আর ইম্পোর্ট বলতে বাল্ক আকারে ইম্পোর্ট বোঝাচ্ছে। তাহলে আমরা আগে অ্যাড করি ম্যানুয়ালি, ক্লিক করলাম। ক্লিক করে এখানেও ধরেন যে কোনো টাইটেল দিব, এখানে শর্টকাটে দিয়ে যাই মিস্টার, বড় হাতের দিব, মিস্টার জ্যাকি, JACKY, জ্যাকি, মিস্টার জ্যাকি। আর কিছু না দিয়ে সবকিছু, মানে জাস্ট নেমটা দিয়ে, নেম দিয়েছি আর কিছু দিচ্ছি না, সেম। এই কিন্তু আমার সাপ্লায়ার অ্যাড করা হয়ে গেল একটা। এবার এই বড় একটা ইন্টারফেস আসবে, এরপরে আমরা আবার শর্টে চলে যাবো, যে মিস্টার জ্যাকি। এবারে সাপ্লায়ারে ক্লিক করে যাই আগের মতো, ওই কাস্টমারও যেমন দেখাইছিল এখন কিন্তু এই সেম। এবার এই যে মিস্টার জ্যাকি আমার একজন সাপ্লায়ার অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমি নিউ সাপ্লায়ার অ্যাড করতে চাই, এবারে কিন্তু নিউ সাপ্লায়ারের পরে ক্লিক করে আবার অ্যাড করতে পারবো, সেম প্রসিডিউরে সেভাবে কিন্তু অ্যাড করতে পারবো। যে আমার ম্যান্ডেটরি সাপ্লায়ার ডিসপ্লে নেমটা দিতে হবে, ওখানে যেমন কাস্টমার ডিসপ্লে নেম দিছিলাম, এখানে সাপ্লায়ার বা ভেন্ডর একই জিনিস, এই এখানে শুধু ডিসপ্লে নেমটা দিতে হবে। দুটো কি একদম সেম প্রসিডিউর, কোনো কিছুই তফাৎ নাই। তাহলে এটা আমরা অ্যাড করলাম। এবার যদি আপনার বাল্ক আকারে একটু দেখি, এটা তো কাস্টমার, কাস্টমার চলে গেল। এই যে সাপ্লায়ার ইনফরমেশন বায়ার আমাকে দিয়েছে, এখন আমি সাজাই গোছাই শিট বানাইছি। আপনাদেরও সাজাই গোছাই বানাতে হবে, বায়ার দিবে এলোমেলো। এখন এখান থেকে আমি ওই সেম প্রসিডিউরে আমি ইম্পোর্ট করব। এই হচ্ছে আমার ধরেন 8টা 10টা আমি রেডি করে রাখছি যাতে করে আমি অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে কি, আমরা যে অ্যাড করব তার জন্য আমাদের কোথায় যাইতে হবে, এই যে নিউ সাপ্লায়ার অ্যাড করার ক্ষেত্রে তো ম্যানুয়ালি আমরা এখান থেকে অ্যাড করবো, আর এখানেও ওই সেম কাস্টমারের মতো ড্রপ ডাউনে ক্লিক করে ইম্পোর্ট সাপ্লায়ারে যাইতে হবে। আর একটু একটু ব্যাকে যাই, একটু বলে আসি যে এখানেও কিন্তু সাপ্লায়ারের, এখানে কাস্টমার যেমন দেখছিলেন কিছু কিছু শর্ট ওভারভিউ, আর এখানেও তাই। এখানে পার্সেজ অর্ডার, এখানে দেখেন একটা ডেট, ডেট রেঞ্জ দেওয়া আছে আনবিল্ড লাস্ট 365 ডেজ। তার মানে 365 দিনে যেগুলো আনবিল্ড অবস্থায় আছে সেই পার্সেজ অর্ডার গুলো এখানে থাকবে। এরপরে আনপেইড লাস্ট 365 ডেজ, কোনটা ওভার ডিউতে, যেটা এখনো আনপেইড আছে ওভার ডিউতে, ঠিক আছে, কতদিন, 1 বছর ধরে, সেটা ওভার ডিউতে থাকবে। ওপেন বিল, ওপেন বিলসে থাকবে আপনার মনে করেন কোনো ডেট ইস্যু নাই, কিন্তু ওপেন বিলস গুলো এখানে পাবেন। পেইড, পেইড লাস্ট 30 ডেজ, মানে লাস্ট 30 দিনে আপনি যদি কাউকে পে করে থাকেন সেটা এখানে স্ট্যাটাসটা থাকবে। ঠিক আছে, মানে এখানে 4টা ওভারভিউ থাকবে। এবার আমরা যাই, আহ এই 4টা ওভারভিউ বলতে কি, আমার বিজনেসের রেশিও, বিজনেসের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট সবকিছু দেখার জন্য এখানে একটা শর্ট ধারণা আপনি পাবেন। এখন আমরা বাল্ক আকারে ইম্পোর্টে যাব, সাপ্লাইয়ার ইম্পোর্টে গেলাম, এখানেও ডাউনলোড স্যাম্পল ফাইল, ফার্স্ট কাজ হবে এই যে বলছে সিলেক্ট সিএসভি আর এক্সেল ফাইল টু আপলোড। আমরা আগে এসেই দাম করে ডাউনলোড করব স্যাম্পল ফাইল বা ডেমো ফাইল। এসে এবার আমরা চলে যাবো আবার কিসে, আমার ডাউনলোড হয়েছে কোথায়, ডাউনলোডের ভিতরে চলে আসছে এই যে ভেন্ডর স্যাম্পল, এটা কাট করে নিয়ে আসবো। প্রসিডিউর সব সেম, নতুন করে বলার কিছু নাই। এখানে এসে আমরা স্ক্রিনে রেখে দিব, পেস্ট। এই যে পেস্ট করলাম, আগে রিনেম করতেছি না, আগে কি করব, ভিতরে দেখেন ওই সেম প্রসিডিউর। আমরা চাইলে 1 নাম্বার কলামকে কপি করে নতুন করে একটা অ্যাড করতে পারি, নতুন করে একটা শিটে নিয়ে সেখানে আমি 1 নাম্বার কলামটা কপি করে নিয়ে ফ্রেশ করতে পারি। আবার এই কলামের সবকিছু, 2 থেকে সবকিছু ডিলিট করে আমরা 1 নাম্বার কলামের হেডলাইনটা রেখে আমরা অ্যাড করতে পারি। তো ওইটা যেহেতু কলাম দিয়ে দেখালাম যে ওই ডেমো ফাইলটা থেকে ওইটা, মানে কাস্টমার যেটা সেটা এই ডেমো ফাইলটা আপলোড করে দেখালাম। ঠিক আছে, এই ডেমো ফাইলে শুধু 1 নাম্বার কলামটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দেখাইছি, এবার নতুন একটা নিয়ে দেখাচ্ছি। তাহলে আমি কি করবো, ধরেন এই ডেমো ফাইলে কিছু করলাম না, এই 1 নাম্বার একের উপরে ক্লিক করলাম, করে কপি করলাম, কপি, শুধু 1 নাম্বার ফাইলটা দেখেন, এই যে একের পরে কপি করলাম, একের পরে ক্লিক করলাম, সরি 1 নাম্বার ঘরে দাঁড়ান, এই ধরেন এই 1 নাম্বার ঘরের পরে একটা ক্লিক করছি, এক এক লেখা যেখানে ক্লিক করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এবার চলে যাবো কোথায়, ধরেন আমি একটা নিউ ফাইল নিচ্ছি, এই যে নিউ ফাইল, এই নিলাম। এটা ধরেন নাম দিচ্ছি আমি আপাতত
আপাতত নাম নাই দিতে পারি, নাম একটু পরে দেই। এই যে এই ফাইলটা, আচ্ছা নাম, নাম একটু পরে দিই। এবার আমি কি করব, ধরেন এই ফাইলটা ওপেন করে আমি 1 নম্বরে আমি ওখান থেকে যা কপি করে নিয়ে আসছিলাম ডেমো ফাইল থেকে, সেটা এখানে পেস্ট করে দিলাম 1 নম্বর কলাম। পেস্ট করে দিয়ে এখানে একটু সেভ দিলাম, সেভ দিয়ে আমি এবার ডাটাবেস দিই। কোথা থেকে নিব? এই ভেন্ডর ফাইল, এটা আমার আর কোনো কাজে লাগতেছে না, কারণ আমি কপি করে নিয়ে আসছি। শোনেন, এখানে কিন্তু বোঝার বিষয় আছে যে আমি আগেরটা দেখাইছি স্যাম্পল ফাইলে, এখন একটা যদি আমি নতুন করে এক্সেল ফাইলে দেখাতে চাই যে না, আমি একটা স্যাম্পল ফাইলে কিভাবে আপলোড করতে হয় সেইটা প্রসিডিউরটা দেখালাম, আর এবার যদি নতুন একটা, যে না আমি স্যাম্পল ফাইলে কিছু করব না, স্যাম্পল ফাইল থেকে শুধু কপি করে আমি কলামটা নিয়ে আসবো, 1 নম্বর কলামের যে হেডলাইন গুলা, তাহলে আমি নতুন শিটে কিভাবে করবো, আমি সেই নতুন শিট ধরে আমি দেখাচ্ছি। তাহলে দুই দিক দিয়ে দেখানো হবে, ঠিক আছে। এইবার আসি এই 1 নম্বর নেমের ক্ষেত্রে কি কি নাম আছে সেগুলো আমি কপি করবো। নেম দেখে গেলাম, এখানে এসে এই যে ফাইলটা নেম, এই নেম দেখে যে নেমে আমি অ্যাড করলাম। এবার এবার এখান থেকেও এই সেম প্রসিডিউর। কোম্পানি, এখানে কি আছে, কোম্পানি, কোম্পানি আছে, কোম্পানিটা আমি দেখে যাব, কোম্পানিটা দেখে যাব, দেখে গেলাম যে এখানে কোম্পানি না, কোম্পানিটা লাগবে। তাহলে এখানে কোম্পানি এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি পেস্ট করে দেবো কোথায়, এইখানে কোম্পানি দিলাম। এরপরে আছে কি, ইমেইল, এবার লাগবে আমার ইমেইল, ইমেইলটা এবার কপি করে নিয়ে আসবো কোথা থেকে, এইখান থেকে ইমেইল। এক একটা করে নিচ্ছি, আমি জানি যে সবগুলো ঠিক আছে, তারপরও আমি চাইলে একবারে টান দিয়ে সবকিছু দেখাই দিতে পারি যে না একবারে সব কপি করে এনে দিয়ে দিলাম, তাতে টাইম দেওয়া লাগবে না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এক একটা করে দেখাচ্ছি। এবার দেখা যাচ্ছে ফোন নিচ্ছি, এবার ওইখানে ফোনের ঘরেই পেস্ট করবো, এই যে ফোন পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে মোবাইল, এই মোবাইলটা এখান থেকে আমার জানি যে আমার মোবাইলের ঘরে এবার নিতে হবে মোবাইল নাম্বারগুলো। এবার এসে মোবাইল নাম্বারটা নিলাম, নিয়ে ওখানে পেস্ট করবো, পেস্ট। এবার ফ্যাক্স লাগবে, আমি দেখে যাচ্ছি এখান থেকে কি লাগবে, ব্ল্যাঙ্ক কোনটা আছে পরে, ফ্যাক্স, ফ্যাক্স দেখে আসছি, এখন কিন্তু ফ্যাক্সটা দিয়ে দিলাম। এবার আছে কি, এবার লাগবে হচ্ছে ওয়েবসাইট, এখানে দেওয়া আছে যে ওয়েবসাইট, ওয়েবসাইটটা আমি দেখে গেলাম একটু। এবার এখান থেকে ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইট দিয়ে দিলাম ওয়েবসাইট। এবার স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে, স্ট্রিট, এই যে স্ট্রিট, কপি দিয়ে দিলাম স্ট্রিট। এবার আছে কি, সিটি, সিটিটা নিতে হবে, সিটি নিলাম, সিটি এখানে দিয়ে দিলাম, একটু এই পাশে সরাই নিয়ে নিই। এবার আছে কি কাউন্টি, কাউন্টি দেখে যাচ্ছি, এই যে কাউন্টি, কাউন্টিতে পেস্ট করব, এই যে দিলাম কাউন্টি। এবার পোস্ট কোড, পোস্ট কোডটা লাগবে, এই যে পোস্ট কোড, কপি দিয়ে দিলাম। এবার হচ্ছে কান্ট্রি, কান্ট্রি কপি করে নিয়ে আসলাম, এখানে কান্ট্রিটা দিয়ে দিলাম। ওপেনিং ব্যালেন্স জিরো, সব জায়গায় যে জিরো থাকবে তা না, ধরেন ওনার সাথে কেউ ওপেনিং ব্যালেন্স দিয়ে প্রথমে বিজনেস করেনি, তাহলে ওনার ওখানে ওপেনিং ব্যালেন্স আছে, জিরো আছে। আপনার সবার সাথে যে ওপেনিং ব্যালেন্স জিরো হবে এমন কিন্তু না। এরপরে লাগবে কি ডেট, এই ডেটটা যাই থাকুক আপনি আপনার ফরম্যাট মতো দিবেন, ওখানে রেড মার্ক থাকলেও তাও আমাদের নিয়ে নেবে, ঠিক আছে। এই ডেট। এবার কি আছে, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, ওখানে আসছিল ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আসছে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার। আর আমার এখানে কি আছে একটু দেখি, এখানে আছে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার কিছু নাই, ব্ল্যাঙ্ক, তার মানে আমার এখানেও ব্ল্যাঙ্ক দিয়ে দিব, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার কিছু নাই, ব্ল্যাঙ্ক দিয়ে আমার এই বিষয়টা সেভ করে রাখতে হবে, যতদূর আমি করছি সেভ করে এই যে সেভ দিলাম, সেভটি আমি কেটে দিব। এটা কিন্তু নিউ ফাইল, যেটা এটাও আপাতত ওপেন থাকুক। এখন কেটে দিয়ে আবার একটু ওপেন করে দেখবো যে ঠিক আছে কিনা, আমি অ্যাড করছি যা ঠিক আছে কিনা। হ্যাঁ সবকিছু ঠিক আছে, এখন কিন্তু স্যাম্পল ফাইল দিচ্ছি না, দেখেন এখন কিন্তু নতুন এক্সেল ফাইল দিচ্ছি, ঠিক আছে। এখন এই ফাইলটার আমি একটা নাম দিব ওই রকম, কাস্টমারের জায়গায় এবার সাপ্লাইয়ার, SUPPLIER, সাপ্লায়ার্স, কি দিব নাম, সাপ্লায়ার্স, ধরেন ব্রাউন, ব্রাউন যিনি ওনার সাপ্লায়ার হিসেবে আমি অ্যাড করতেছি। এই ফাইলটা রেডি, এইখানে আমি রাখলাম, কোথায় রাখছি আমি, ডেস্কটপে। আমি এবার আরেকটা কাজ করি, একটা ফোল্ডারে রেখে দেখাই, ঠিক আছে।
আহ, কোন ফোল্ডারে রাখবো, ধরেন যে কোনো একটা ফোল্ডারে। এই দেখেন, এই যে পেপাল রিকনসিলেশন, আমি ধরেন এই পেপাল রিকনসিলেশন এই ফোল্ডারের ভিতরে আমি ওটা রাখতে চাচ্ছি। একটু দেখাই যে তার মানে সবগুলো যে ওইখান থেকে দেখাবো, এই যে আমি সাপ্লায়ার ব্রাউন এখানে ভিতরে রাখলাম, একটু দেখেন আপনারা। ঠিক আছে, এই যে যে কোনো একটা ফোল্ডারে আমি রাখছি, তার মানে সব যে ডেস্কটপে রাখছি তা না, আপনি কোনো একটা ফোল্ডার করে রাখতে পারবেন, সেই ফোল্ডার থেকে আপনি সিলেক্ট করবেন। এইবার যদি আমি এখানে আসি, আমার ফাইলটা রেডি, আমার ফাইলটার নাম কি আমি দেখছি, আবার একটু দেখে আসি। এই ফাইলটার নাম সাপ্লায়ার্স ব্রাউন, কোথায় আছে, পেপাল রিকনসিলেশন বা সরি পেপাল রিকনসাইল এই ফোল্ডারের ভিতরে আছে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এসে এই যে ব্রাউজে ক্লিক করব, তিনটা স্টেপ। এখন আমার ডেস্কটপের উপরে ওই ফোল্ডারটা আছে, সেই ডেস্কটপ এটা চুজ করলাম। চুজ করে এখানে পেপাল রিকনসিলেশন, এই যে পেপাল রিকনসাইল নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে ক্লিক করলাম। এটা ক্লিক করতে হবে, ওই ক্লিক করে ফোল্ডারটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবো এই যে সাপ্লায়ার ব্রাউন এটা আছে, এটা ক্লিক করে একটা ক্লিক করে আমি ওপেন ক্লিক করলাম, এই ফাইলটা এখানে সাবমিট হয়ে গেল। এবার নেক্সট অপশনটা হয়ে চলে আসছে, এবার নেক্সটে ক্লিক করবো। এবার দেখেন ম্যাপ ডাটা আপলোডের অপশনটা হয়ে গেল। এবার ম্যাপ ডাটাতে কি আসছে, এই যে নেম, কোম্পানি, কোম্পানি, মানে আমার কুইক বুকস এর ফিল্ডের সাথে আমার ফিল্ডে ম্যাচিং হচ্ছে। আমার কুইক বুকস এর ফিল্ডের নেম ছিল, আমার ফিল্ডেও নেম আছে, এবং ভিতরে ডাটাবেস দেওয়া আছে বিদায় টিক মার্ক। কোম্পানি, কুইক বুকস এর এখানে কলামে ছিল কোম্পানি, আমার এখানে কোম্পানি আছে, ভিতরে ডাটাবেস কোনো ডাটা ছিল যার কারণে টিক মার্ক। এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো টিক মার্ক, শুধু লাস্টে ট্যাক্স আইডি নাম্বার কুইক বুকস এর ফিল্ডে, আর আমার এখানে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার দুটো, মানে এখানে ট্যাক্স আইডি নাম্বার যেটা বলছে, আবার আমার ফিল্ডে এক্সেলে যেটা সেটা কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, দুটো সিমিলার বিষয়, হয়তো লেখা দুটো দুই রকম ছিল, কিন্তু এটা কুইক বুকস এর ভুল। বললাম না, ট্যাক্সের ব্যাপারটা এক এক জায়গায় লিখছে ট্যাক্স আইডি নাম্বার, আর আমার ডেমো ফাইলে দিয়ে দিছে কুইক বুকস যে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার এই নামে, এই যে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এই ভুলটা তো আমার না, এটা তো কুইক বুকস দুইটা দুই জায়গায় দুই রকম লেখছে। কিন্তু মূল ব্যাপার কি, আমি সব কলামে ডাটা দিয়েছি, এখানে কোনো ডাটা দেয়নি, যার কারণে এখানে নো ম্যাচ দেখাচ্ছে এবং টিকমার্ক ওঠে নাই। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না। আমার রেড সিগন্যাল যদি কখনো থাকে এই সমস্ত জায়গায়, এখানে ইম্পোর্ট করতে হলে ম্যাপ ডাটা, এখানে যদি কোনো সময় রেড সিগন্যাল থাকে কোনোটাই, সেটা আমার প্রবলেম হতে পারে। এখন কোনো প্রবলেম হবে না, এবার নেক্সট করবো। নেক্সট করলে ইম্পোর্টে চলে যাবে। নেক্সট, ইম্পোর্টে চলে গেল। এবার দেখেন সবকিছু চলে আসছে, এবার এখানে রেড আইকন আছে, এগুলো নিয়ে কোনো ব্যাপার না। এরা বলবে যে এই ফরম্যাটের দেন, তাহলে আমি তোমার রেড দেখাবো না, কিন্তু আমরা ওটা দিব না। এখন দেখেন এখানে ক্যামেরুন, ক্যামেরুন ধরেন আপনার ডাটাবেজে অ্যাড করতেছেন এখন, কিন্তু উনি অলরেডি ডাটাবেজে আছে। আপনি অ্যাড করার সময় দেখলেন যে এটা রিভিউ করতেছি যে আমি 20টা অ্যাড করতেছি আমার সাপ্লায়ার বা ভেন্ডরকে, ক্যামেরুন তো অলরেডি আমার সাপ্লায়ার হিসেবে আছে, তাহলে এখানে কেমনে চলে আসলো? তখন যদি মনে করেন যে ভুলবশত চলে আসছে, তাহলে তো এনাকে আমার অ্যাড করার দরকার নেই, তাহলে আপনি টিকমার্কটা উঠাই দিবেন। এই যে উঠাই দিয়ে যে না, আমি নাকি ডাটাবেজে অ্যাড করতে চাচ্ছি না, উনি অলরেডি আমার ডাটাবেজে আছে। ধরেন আবার এই যে লুকাস হাল, উনিও আমার ডাটাবেজে আছে, ওনাকেও চাচ্ছি না, তাহলে এখানে টিকমার্ক, মানে যদি কাউকে ফাইনাল স্টেজে ইম্পোর্ট করার ঠিক আগ মুহূর্তে যদি মনে হয় যে না ইনি আমার ডাটাবেজে আছে, বা না থাকলেও যদি মনে করেন যে না এনাকে আমার ডাটাবেজে অ্যাড করার প্রয়োজনীয়তা নাই যে কোনো কারণে, তাহলে এখান থেকে টিকমার্ক উঠাই দিলে ওনার সব ডাটাবেজ আনড হয়ে যাবে, এবং সিলেক্টর যেভাবে করছিলেন সেটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি বাকি যে কয়জন আছে এই দুটো বাদে সবকিছু এখানে ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হবে, শুধু এই দুটো ইম্পোর্ট হবে না। যদি চান যে না আমি যেহেতু অ্যাড করতে চাচ্ছি অ্যাড করি, পরবর্তীতে দেখা যাবে, এই যে তাহলে টিকমার্ক দিয়ে দিলেন। তার মানে সবকিছু সবগুলোকে কিন্তু আমি একসাথে অ্যাড করতে চাইছি। সব সবাই একসাথে অ্যাড হয়ে গেছে। এখানে রেড আছে, রেডে ক্লিক করলে আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কাজে আমি কোনো জায়গায় ক্লিক করব না। এখানে দেখেন কলাম ওয়াইজ ওয়াইজ সবকিছু সাজানো আছে যেভাবে আমার কলামে ছিল, এখানেও কিন্তু সব সিমিলার ভাবে আছে। এবার আমি শুধু ইম্পোর্টে ক্লিক করব। আমি 9টা কাস্টমার বা সরি সাপ্লায়ার বা ভেন্ডর অ্যাড করলাম, এখানে বলছে 9 অফ 9 সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড। এবার দেখেন এখানে কিন্তু সবাই অ্যাড হয়ে গেছে, সবাই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, একেবারে সেম ভাবে সবাই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি যে এখানে কি কি শো করাতে চাচ্ছেন। এখানে ক্লিক করেন, কোম্পানি নেম এখানে শো আছে, এই যে সাপ্লায়ার নেম তো থাকবে, এটা তো ম্যান্ডেটরি। কোম্পানি নেম এখানে আছে, এই যে কোম্পানি নেম। এরপরে কি আছে, ফোন। ফোন কি আপনি চাচ্ছেন শো করাতে? হ্যাঁ ফোন। এরপরে কি, না আমি চাচ্ছি যে ফোনটা না শো করুন, এই ফোনের কলামটা শো না করলেও সমস্যা নেই। আমি কি করবো, এটাকে উঠাই দিব, উঠাই আমি ইমেইলটা শো করাতে চাচ্ছি। ফোনটাকে আমি উঠাই দিলাম, ইমেলটা তো আছে, আমি চাচ্ছি অ্যাড্রেসটাও শো করাতে, এই অ্যাড্রেসটা দিলাম, এই যে কোম্পানি নেমের পরে অ্যাড্রেসটা চলে আসলো। ঠিক আছে, এই যে অ্যাড্রেসের ঘরটা চলে আসলো। এবার ইমেইলও আসছে। এবার আমি যদি চাই যে আরো কিছু না আর কিছু নাই, আমি এই চারটা যে সাপ্লায়ার, কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেইল, আর ওপেনিং ব্যালেন্স তো আছেই।
ঠিক আছে, এইগুলো শো করাতে চাচ্ছি, তাহলে শো করালাম। এখন ব্যাপারটা কি, এর ভিতরে যদি চাই যে না, এই পেজের সাইজ কত 50টা এখানে শো করছে, আমার যদি সাপ্লায়ার বা ভেন্ডর 500 থাকে, তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটা 50 ক্লিক করে করে 10টা 10টা পেজে ক্লিক করতে হবে, যে লাস্ট কাস্টমার বা সরি লাস্ট সাপ্লায়ারটা দেখতে হলে। মানে এখানে নেক্সট 1 of 10 আছে না যেখানে, এখানে হচ্ছে বারবার ক্লিক করে করে এর পরবর্তী স্টেজ গুলো যাইতে হবে। তা আমি যদি প্রথম 50টা থাকে তাহলে তো এক ব্যাপার। আর পরে এগুলো হচ্ছে কি, আমি ক্লিক করে করে না যাওয়ার জন্য আমি এখানে কি করব, সর্বোচ্চ যেটা আছে সেটা দিয়ে দিব, যে কত 50টা আছে এখানে আছে, একটু পরে যাবো 300 আছে। তার মানে 300 একবার আমি যদি সেট আপ করে দিয়ে রাখি, আমি যদি 300 অ্যাড করি একসাথেও, তাও কিন্তু আমার এখানে শো করবে 300। ঠিক আছে, এক এক পেজে। তাহলে বেশি হলে আমার কিন্তু 2-3 পেজের বেশি আমার যাওয়া লাগতেছে না, কিন্তু প্রতিবার নেক্সট করে করে যাওয়া একটা ভেজাল। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমি অ্যাড করলাম, অ্যাড করে এখন যদি আমি দেখি যে অ্যানুয়াল মানে সে আপনার কি বলে ইম্পোর্ট করা হয়ে গেছে, এখন যদি এডিট করতে চাই সাপ্লায়ার ইনফরমেশন, ওই সেম প্রসিডিউরে কাস্টমার যেমন করছি, ধরে নেন এখান থেকে যে কোনো একজনের, এই যে অ্যামেলিনা উইলসন, এনাকে আমি কি করবো, এই যে ক্রিয়েট বিল, এটা তো আছে পাশে, যেমন ওইখানে ছিল ক্রিয়েট ইনভয়েস, আর এখানে ক্রিয়েট বিল। এখানে আমি এখানে ক্লিক করে দেখি কি কি আছে। এখানে ক্রিয়েট এক্সপেন্স আছে, রাইট চেক আছে, ক্রিয়েট পার্সেজ অর্ডার আছে, মেক ইনঅ্যাক্টিভ আছে। এখন আমি এখান থেকে যদি ওনাকে কোনো ইনফরমেশন এডিট করতে চাই, তাহলে ওনার নামের উপরে আমি ক্লিক করবো, ক্লিক করলে উনি ওপেন হবে। এই, এবার এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলে ধরেন কোনো একটা ইনফরমেশন ওনার চেঞ্জ করতে হবে। তো ধরে নেন এটাও তাই, ধরেন 18 বার্নার্ড গ্রিন আছে, আমি এখানে 18 জায়গা দিয়ে দিচ্ছি 23, যে উনি স্টোর চেঞ্জ করছে। ঠিক আছে, অ্যাড্রেসটা যে ওনার এখানে ছিল 18 বার্নার্ড গ্রিন, এখানে 23 বার্নার্ড গ্রিন। যদি উনি সিটি চেঞ্জ করে, কান্ট্রি চেঞ্জ করে, পোস্ট কোড যদি চেঞ্জ হয় বা কান্ট্রি চেঞ্জ হয়, মানে যা কিছু চেঞ্জ হবে আপনি সবকিছু এখানে চেঞ্জ করতে পারবেন। ওনার যদি নেম চেঞ্জ হয়, ওনার ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল, যে আমার ইমেইলটা চেঞ্জ হয়েছে, আপনার সাথে কানেক্ট মানে কমিউনিকেট করার জন্য আগে যে মেইলটা ছিল সেই মেইলটা চেঞ্জ করে নতুন মেইলটা দিয়ে দিয়েছি আপনাদের জিমেইলে, কাইন্ডলি আমাদের আপনার ডাটাবেজে আমাদের মেইল অ্যাড্রেসটা আপডেট করে দেন যাতে যোগাযোগ সঠিকভাবে রাখা যায়। ঠিক আছে, এইভাবে যদি হয় তাহলে আপনি এভাবেই কিন্তু করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি কি করব, সেভ করব যতটুকু চেঞ্জ হয়েছে। তার মানে এডিটটা সিম্পল, এডিটে খুব বেশি বেগ পাইতে হয় না। এবার যদি আমি কাউকে, এই যে আমার সাপ্লায়ার অ্যাড্রেসে যাই, যদি আমি ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করতে চাই, সেটা আমি একটু আবার একটু দেখাই। কাস্টমার সাপ্লায়ার দুটোই সিমিলার। ধরুন মিস্টার জ্যাকি, ওনাকে আমি ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে এখানেও কিন্তু দুই প্রসিডিউর, এই যে ক্রিয়েট বিল এর পাশে এই যে ড্রপ ডাউন অ্যারোতে এসে এখানে এসে মেক ইনঅ্যাক্টিভ করতে পারবো। মেক ইনঅ্যাক্টিভ বলে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক মিস্টার জ্যাকি ইনঅ্যাক্টিভ, বলছি ইয়েস মেক ইনঅ্যাক্টিভ, করে দিলাম মেক ইনঅ্যাক্টিভ। এখন কোথায় যাব, মেক ইনঅ্যাক্টিভ, উনি কিন্তু এখানে হারাই গেছে, মিস্টার ব্রাউন হারাই গেলে এবার কি হবে, এখানে এই সেটিং এ ক্লিক করব, ক্লিক করে ইনক্লুড ইনঅ্যাক্টিভ এখানে ক্লিক করলে দেখবেন এখানে শো করবে, ব্র্যাকেটে থাকবে ডিলেটেড। তার মানে ইনঅ্যাক্টিভ করলাম এবং সেখান থেকে ডিলেটেড ব্র্যাকেটে আছে, এখানে আমি মেক অ্যাক্টিভ করব, মেক অ্যাক্টিভ করে দিলাম। মেক অ্যাক্টিভ করে দিলে আবার কিন্তু উনি এখান থেকে এই যে মিস্টার জ্যাকি শো করলো। এখন এটা আমি অন্য কোন জায়গাতে করতে পারবো, এই যে জায়গাতেও করলাম, আবার মিস্টার জ্যাকিকে ধরেন আবার অ্যাক্টিভ করে দিলাম। এবার যদি এভাবে না চেয়ে আমি মিস্টার জ্যাকিকে ক্লিক করলাম, ক্লিক করে ওনাকে চাচ্ছি ইনঅ্যাক্টিভ করতে, তাহলে এডিটের পাশে এইখানে ক্লিক করে মেক ইনঅ্যাক্টিভ করে দিতে পারো, দিয়ে মেক ইনঅ্যাক্টিভ, মেক ইনঅ্যাক্টিভ করে দিলে এবার যদি সাপ্লায়ার লিস্টে চলে আসি, এসে মানে একই কাজ, কাস্টমার সাপ্লায়ার দুটোই দেখেন সেম। এখানে কিন্তু অলরেডি এখানে উল্লেখ করা আছে যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এটা যদি উঠাই দিই দেখবেন এখানে নাই, উনি হারাই গেছে। এই যে এখানে নাই, উনি এখানে নাই, উনি এখান থেকে হারাই গেছে। এখন যদি ওনাকে শো করাতে হয়, আগে তো অ্যাক্টিভ করতে গেলে তাকে শো করাতে হবে, তাহলে ইনক্লুড ইনঅ্যাক্টিভ এই গিয়ার এখানে এসে ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করতে হবে। এবার আবার শো করছে মিস্টার জ্যাকি ডিলেটেড, ব্র্যাকেটে ডিলেটেড, আবার এখান থেকে এসে মেক অ্যাক্টিভ করে দিতে হবে। এই হচ্ছে প্রসিডিউর, এই ছিল ক্লাস। ঠিক আছে, দুটোই সিম্পল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু জানলে একই জিনিস দ্বিতীয়বার রিপিট আসছে, এবং পরবর্তীতে আরো কাস্টমার, সাপ্লায়ার, এই দুটো তো অ্যাড করলাম, এরপরে প্রোডাক্ট সার্ভিস এগুলো কিন্তু এভাবে সেম সিমিলার ভাবে অ্যাড করতে পারবো। ঠিক আছে।